ডান চোখের কাজল কিছুতেই ঠিকঠাক দেওয়া যাচ্ছে না বলে ভীষণ বিরক্ত হলো নীরা। একবার চোখের নিচে লাগিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছিল, তাই কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। কাজলের কৌটো হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। ইরাকে খুঁজছে, ওর ছোট চাচার মেয়ে। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এটাই সবচাইতে বড় সমস্যা। ভাই আর বিয়ের বাকি আর মাত্র 3 দিন। বাড়িতে পুরো দমে সংস্কার কাজ চলছিল, সেটা শেষ যদিও এখন রুম গোছগাছ চলছে। আত্মীয় স্বজনের আনাগোনাও শুরু হয়েছে গতকাল থেকে। নীরা নিজেও বাসায় এসেছে সপ্তাহখানেক হলো। অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, ভাইয়ার বিয়েটাও এর মধ্যে পড়ে গেল। সবার মধ্যে এমন এক চোখে কাজল নিয়ে ঘোরাটা অস্বস্তিকর এবং বিব্রতকর। ইরার ঘরে ওকে না পেয়ে ভাইয়ার ঘরের দিকে গেল নীরা। ইরাকে সামনে পেলে ভীষণ ঝগড়া করবে সে। মনে মনে ঠিক করে নিয়েছে, ভাইয়ার ঘরে রীতিমতো আড্ডা বসেছে মনে হচ্ছে। হই হই হাসি ভেসে আসছে। ভিতরে যাবে কি যাবে না ভাবছিল দরজার সামনে দাঁড়িয়ে। আরে তুই নীরা না? কতদিন পরে দেখলাম। চমকে পেছনে তাকালো নীরা আর স্থির হয়ে গেল। কত বড় হয়ে গেছিস। এবার নিজেকে সামলে নিল নীরা। মানুষ যেহেতু সময়ের সাথে সাথে বড় হব, এটাই তো নিয়ম। আপনার ভাই, আপনি কেমন আছেন? এক ফোঁটা জড়তা নেই নীরার গলায়, অথচ কোনো এক সময় লোকটাকে দেখলে বুক টনটন করে উঠত। বাতাসে অক্সিজেনের পরিমাণ ওঠানামা হতো বলেই কিনা দম বন্ধ হয়ে আসতো। প্রায় 5-6 বছর কি যে বোকার মতো পালিয়ে বেরিয়েছে সব কিছু থেকে, নাকি নিজের কাছ থেকেই। তবে সময়টা ওর প্রয়োজন ছিল। আর চোখে চোখ রেখে দৃঢ় গলায় কথা বলতে পারতো না এত সময় না গড়ালে, নিজেকে গড়ে না নিলে। আফনানকে দেখে নীরা একটুও বিস্মিত হয়নি। ভাইয়ার বিয়েতে তার বেস্ট ফ্রেন্ড আসবে না এটা হতেই পারে না। তবুও আচমকা এতগুলো বছর পর সামনাসামনি দেখে মুহূর্তের জন্য স্নায়বিক ক্রিয়া স্মিত হয়ে এসেছিল যেন। কি একটা মোহ গ্রাস করতে চাইছিল, তবে ওই একটা ক্ষণের জন্যই। এরপর সব স্বাভাবিক হয়ে গেল। নীরার মস্তিষ্কের শক্ত খুলিকে পরাস্ত করার সাধ্য ওর মনের এখন আর নেই। ভালোই। তোর সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আসলে সেদিন আমি সরি রে। হাসলো নীরা, এরপর খুব ধীর গলায় বলল, সেদিনের এক কিশোরী মেয়ে কি বলতে কি বলেছিল, আপনিও না সেটা এখনো ধরে বসে আছেন? আমার তো কিছুই মনে নেই সেদিনের কথা। সেই সময়কার অনুভূতি কিছুই মনে নেই। আপনার সামনে আজ যে দাঁড়িয়ে আছে, সে একজন পূর্ণ বয়স্ক তরুণী। আবেগে ভেসে যাবার বয়স এখন তার নেই। আপনাকে তো আফরান ভাই বললাম, আগে হলে বলতে পারতাম। আপনার পূর্ণ দৃষ্টিতে তাকালো একবার। হাসিটা যেন কিঞ্চিত ম্লান, নাকি নীরার মনের ভুল। তুই আগে আমাকে তুমি করে বলতিস। তাই বোধ হয়। আসলে অনেক দিনের ব্যাপার তো। এতদিন এত লম্বা সময়ে ব্রহ্মপুত্রের কত জল গড়িয়েছে তার হিসাব করেছে কেউ? আগে কি করতাম ঠিক মনে নেই। আমার মনে হয়েছিল আমি একটু বেশি বাড়াবাড়ি করেছিলাম। নীরার চোখের দৃষ্টি কঠিন হয়ে আসছে, মনে মনে বলল, শুধুই বাড়াবাড়ি? একটা কিশোরী মেয়ের হৃদয়ের সমস্ত আবেগ তুমি দুমড়ে মুচড়ে পায়ে ধরেছিল। একটা শরীর এত শক্তি নেই যে তোমাকে ক্ষমা করে। আরে তোরা ভেতরে না এসে এখানে কি করিস? ভেতর থেকে ভাইয়া হাঁক ছেড়ে ডাকলেন। নীরা ভেতরে যেতে যেতে একটু চেঁচিয়ে বলল, তোমার সব ফ্রেন্ড বিয়ে করে ফেললো, তুমি কবে করবে আপনার ভাই? আমাদের দাওয়াত না দেওয়ার মতলব নাকি? আফনান একবার চোখ তুলে নীরাকে নিরীক্ষণ করে ভেতরে এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, সব বন্ধুরা যেন তাদের বেটার হাফ নিয়ে আমার বিয়েতে আসতে পারে, সেজন্য দেরি করছি। আর তোরাও দুধভাত হিসেবে দাওয়াত পাবি, যা চিন্তা করিস না। কি আর করা, তোমার সামর্থ্য হয়নি সবাইকে দাওয়াত দেওয়ার। নাই খেলাম। থাম তো তোরা, তুই এক চোখে কাজল দিয়ে ঘষিস কেন নীরা? নিলয়ের কথায় নীরা বলল, এটা স্টাইল। ভাবছি তোর বউকে এইভাবে সাজাবো বিয়ের দিন। না বোন, কোনো প্রয়োজন নেই, এত আপডেট হবার কোনো দরকার নেই। নীরা হেসে বলল, ভয় নেই, তোর বউ তোর মতন গাধা না, এইভাবে সে সাজতে রাজি হবে কেন? এবার ইরার দিকে তাকিয়ে বলল, এই চোখে যতটুকু যেভাবে দিয়েছে এ পাশেও সেভাবে দিয়ে দে। ঘর ভর্তি লোকের সামনে
নিঃসংকোচে কথাটা বলে কৌটো এগিয়ে দিল নীরা। ইরা উঠে এসে বলল, চলো আপু, তোমার ঘরে যাই। যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হচ্ছে এমন অভিব্যক্তি ফুটিয়ে আর কারোর দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেল নীরা। দরজা পেরোনোর পর আফনানের ফিসফাস শুনতে পেল, তোর বোনের মাথাটা এখনো খারাপ আছে মনে হয়। তুই আমাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে এলি কেন? আফনানের কথায় মেজাজের পারদ চড়েছে নীরার। ইরা হাঁটতে হাঁটতেই উত্তর দিল, তোমার কোনো কিছুতে অপ্রস্তুত লাগে না? সব সময় যা মুখে আসে তাই বলো, যা করতে ইচ্ছা করে সেটাই করো। শোনিরা, আমি নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দিই। ইচ্ছে লুকিয়ে লাভ কি? শুধু শুধু বোঝা বাড়ায়, জঞ্জাল তৈরি করে। আমি ফ্রি বার্ড, যখন ইচ্ছা উড়ে যায়, যখন ইচ্ছা ফিরি। জঞ্জাল ভাবার ইচ্ছা নেই। কাজল দেবার পরে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নীরা। কৈশোরের ছাপ চেহারা থেকে বহু আগেই মুছে গেছে। বাড়ির সবাই বলে ওর চোখ দুটো নাকি ভীষণ সুন্দর। একবার ওদের বিশ্ববিদ্যালয়ের অন্য ডিপার্টমেন্টের একটা ছেলে এসে ওকে বলেছিল, আপনার চোখ ভীষণ গভীর সুন্দর। নীরা তৎক্ষণাৎ বলেছিল, বনলতা সেনের মতন। ছেলেটা ভ্যাবাচাকা খেয়েছিল। এরপর আর কথা বলতে আসেনি। যারা ওকে চেনে তারা নীরাকে সহজে ঘাটায় না। কেউ প্রেম নিবেদন করতে এলে হাসি মুখের যেটুকু তাচ্ছিল্য তাদের মেলে, সেটা সহ্য করা শক্ত। সে অবশ্য কারোর সাথে উঁচু গলায় কথা বলে না। শীতলতাটুকুও যথেষ্ট অন্যের মনে ভীতভাব জাগানোর জন্য। এমন আচরণের জন্য কখন যে নীরা একা হয়ে গেছে সে বুঝতেও পারেনি। যখন বুঝতে পেরেছে তখন আর নিজেকে বদলানোর মনোবাঞ্ছা তৈরি হয়নি। অথচ সে একসময় বয়ে চলা নদীর মতোই চঞ্চল ছিল। ওর হৃদয়েও জোয়ার এসেছিল একবার। নিলয় বরাবরই বন্ধু অন্তঃপ্রাণ মানুষ। ওর কাছের বন্ধুদের অবাধ বিচরণ ছিল এই বাড়িতে। দাদুর বাবা শিকার করতে ভালোবাসতেন। সেসব অস্ত্র বাড়িতে এখনও আছে। ওরা এটার জন্য আস্তানা করত বাইরের ঘরটায়। সপ্তাহ ধরে চলতো ওদের দূরের জঙ্গলে শিকার। কিছুদিন আগে ওই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। নিলয়ের 5 বছরের ছোট নীরা, যৌথ পরিবার। বাবা আর 2 চাচার বিশাল পরিবার একসাথে থাকে। পাঁচিল ঘেরা পুরনো আমলের অট্টালিকার সদৃশ্য বিশাল বাড়ি। কতদিন পর পর এখন এটা সংস্কার করা হয়। ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয় না, কারণ এখানে সবার অনেক স্মৃতি, পুরনো আভিজাত্যের ছাপ বহন করে বাড়িটা। এটাই আদতে সবচাইতে বড় কারণ। তবে আর মনে হয় বেশি দিন এভাবে ধরে রাখা যাবে না। সন্ধ্যা নেমেছে। বাড়ির পেছনের দিকটাই জোনাকির মেলা বসে। যেন এক ঝাঁক জোনাকি ছোট ছোট প্রদীপ জ্বেলেছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে থাকে নীরা। কি এক অদ্ভুত টানে ওকে টানে জোনাকিগুলো। নিলয়ের সাথে আনিকার সম্পর্ক শুরু হয়েছিল কলেজে পড়ার সময় থেকে। আনিকার পরিবার অনেক বেশি কনজারভেটিভ। সম্পর্কের কথা যখন তারা জানতে পারে তখন প্রবল আপত্তি করেছিল। মাঝে যোগাযোগ বন্ধ ছিল অনেক দিন, কিন্তু চোখের আড়াল হলে মনের আড়াল কথাটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওদের পরস্পরের প্রতি মনের টান এতে যেন আরও বেড়ে গিয়েছিল। নিলয়ের অনার্স 3rd ইয়ারে থাকা অবস্থায় আনিকারও সেখানে চান্স হয়। তখন ওদের মধ্যে আবার কথোপকথন শুরু হয়। ক্যাম্পাসে প্রায়ই তাদের একসাথে দেখা যেত। পরে নিলয়ের পরিবারের মধ্যস্থতায় তাদের মতের পরিবর্তন হয়। ঠিক হয় দুইজনের পড়াশোনা শেষ হলেই ওদের বিয়ে দেওয়া হবে। নিলয় পড়া শেষে একটা জনপ্রিয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত আছে প্রায় 1.5 বছর হলো। আনিকার সদ্যই মাস্টার্স শেষ হয়েছে। প্রতিশ্রুতি মতো 4 হাত এক করে দিচ্ছে দুই পরিবার। দুইজনের চোখে মুখে এখন নতুন সংসারের স্বপ্নে বিভোর। কত রাত ওদের কেটেছে হারানোর ভয় নিয়ে। অবশেষে পরিণতি পাচ্ছে সম্পর্কটা। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আনিকার উচ্ছ্বসিত গলাটা যেন নিলয়েরও মনের কথা। আহা প্রাপ্তি! আপনাদের আপাতত কিছু করার নেই। সকালের খাবার খেয়ে সে বাগানে এসে বসেছে। বাগানের গাছগুলোতে যত্নের ছাপ। কি একটা ফুলের সৌরভ ভেসে এসে নাকে ধাক্কা দিচ্ছে। এই বাড়িতে সকালের আর রাতের খাবারের সময় একটা উৎসবের আমেজ লেগে থাকে বলে ওর মনে হয়। 3 ভাইয়ের সন্ততি মিলিয়ে 19 জন, সাথে আরও 4 জন এই বাড়িতে নিয়মিত থাকে। এখন তো আত্মীয় স্বজনে ভরা বাড়ি। নিলয়দের বাড়ির এই জিনিসটা আফনানের ভালো লাগে। মা, বোন আর আফনানকে নিয়েই ওর পরিবার। বোনের বিয়ে হওয়ায় 2 জন মাত্র মানুষ। সেই তুলনায় এখানে তো রীতিমতো জনারণ্য। মাকে কল করে কথা বলল সে। ওর মা এসা ভীষণ শক্ত ধাতের মানুষ।
ওদের দুই ভাই বোনকে যেভাবে আদরের শাসনে বড় করেছেন, তাতে মায়ের প্রতি অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসায় আফনানের মন বিগলিত হয়ে ওঠে। সে মাঝে বহুদিন নিলয়দের বাড়িতে আসেনি, এবার তাই অনেক পরিবর্তন চোখে পড়ছে বাড়িটার। নিলয় আনিকার সাথে ফোনে কথা বলছে, শফিক আর রোমেল বাজারে গেছে কিছু জিনিসপত্র কিনতে। আফনানের সারা রাত ঘুম হয়নি এক ফোঁটা, এখন মাথা ব্যথা করছে বলে যায়নি। ইরাকে এদিকে আসতে দেখলো, সদ্য কৌশল পেরিয়েছে মেয়েটা, হাঁটা চলে এক ধরনের চপলতা এখনো বিদ্যমান। আফনান ভাইয়া, আমাকে তোমার মনে আছে? তোকে মনে থাকবে না? হ্যাঁ, তোর যন্ত্রণায় চকলেট ছাড়া তোদের বাড়িতে আসা যেত নাকি? আমি তখন ছোট ছিলাম। গোমরা মুখে বলল ইরা। আফনান হাসলো। ইরা প্রশ্ন করলো, তুমি হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছিলে কেন? তুই এখনো তেমন বড় হোস নেই এরা। কারণটা কি নীরা আপু? চমকে উঠে ইরার মুখের দিকে তাকালো আফনান। সহসা উত্তর খুঁজে পায় না সে। আমি তখন 6 না 7-এ পড়তাম। নীরা আপু আগে একটুও পড়াশোনা করতে চাইতো না। তুমি যখন থেকে আসা বন্ধ করলে, তারপর আপুকে খুব কাঁদতে দেখেছিলাম একদিন রাতে। আমি ঘুমিয়ে পড়েছি ভেবে সারা রাত আমার পাশে শুয়ে খুব কেঁদেছিল। ওই শেষ। এরপর আর কোনোদিন কাঁদতে দেখিনি আপুকে। সারাদিন মুখ গুজে শুধু পড়াশোনা করত। ক্লাসে কোনোদিনও 20-এর এপাশে না আসা মেয়েটা ইন্টারমিডিয়েটের চোখ ধাঁধানোর রেজাল্ট করে সবাইকে চমকে দিল। অনার্সের এখন অবধি সিজিপিএ দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ফাইনাল ইয়ারের রেজাল্টও যদি একই রকম হয় তাহলে তো হলোই। শুনতে শুনতে আফনানের মনের মধ্যে কি যেন হচ্ছিল। একরাশ কৌতূহলী ওকে টেনে ধরছিল, আবার মনের অন্য আরেকটা অংশ ওকে বারণ করছিল এসব শুনতে। নীরা আপুর ভয়ঙ্কর জেদ আফনান ভাই। যখন ওর জেদি চেহারাটা দেখি আমার ভীষণ ভয় করে। এমনিতে অবশ্য খুব ভালোবাসে আমাকে। ওর ওই জেদটাই যা। এসব ভুলভাল থিওরি কোথায় পেয়েছিস? কিসে যেন পড়িস তুই? অ্যাডমিশন টেস্ট দেব। ধ্যানটা ওদিকে রাখ। আমি কিন্তু কাউকে বলবো না, ভয় নেই। নীরা আপুকেও না। আফনান ম্লান হেসে বলল, তোকে ছোট ভেবেছিলাম, তুই তো বিচ্ছু রে। ইরা একগাল হেসে বলল, তোমার দিক থেকে নীরা আপুর জন্য। এরা সময় এক জায়গায় থেমে থাকে না। নীরা এখন অনেক পরিণত, বদলে যাওয়া মানুষ। ওসব ছেলে মানুষই ভাবনা ওর মধ্যে আর নেই। আমার দিক থেকে আগে থেকেই তেমন কিছু নেই। বলল বটে, কিন্তু গলায় জোর পেল না। আদতে নীরাকে সে তেমন একটা মনেও রাখেনি বোধ হয়। মাঝে মধ্যে মনে হতো দেখা হলে একবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু গতকাল থেকে মনে হচ্ছে বিষয়টা বোধ হয় এতটাও সহজ নয়। প্রগাঢ় অনুশোচনা ওকে দগ্ধ করছে। এতদিন এই আকুণ্ঠ ক্লেদ কোথায় ছিল সে জানে না। এখানে অন্য অনুভূতি তাই খুঁজতে চায় না আফনান। ঠিকঠাক একটা ক্ষমা পেলেই স্বস্তি। আফনান ইরা, আমি এই বিষয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাইছি না। ইরার হাসি মুখ ম্লান হয়ে গেল নিমেষেই। আফনানের মনে হলো একটু যেন রুশ স্বরেই বলেছে কথাটা। কতদিন ধরে সে চেষ্টা করছে এই গলায় সে কখনো কথা বলবে না। এতদিন সেটা নিয়ন্ত্রণেও ছিল। এখন ইরার প্রসঙ্গ আসতেই নিজের স্নায়ুর উপরে কেন যেন নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। চলে যেতে উদ্যত ইরাকে থামিয়ে এগিয়ে এসে আফনান বলল, ইরা, এই ভাইকে ক্ষমা করা যায়? ইরার মুখে হাসি ফিরে এলো। সে বলল, যায়, যদি আগের মতো চকলেট দাও। আমাকে ভুলে গিয়ে আমার জিনিস আনোনি, এটা তার শাস্তি। আফনান হেসে বলল, ঠিক আছে, পেয়ে যাবি। ইরা ছটফট করে হেঁটে চলে গেল। আশ্চর্য, আফনানের কেন যেন ভীষণ জানতে ইচ্ছে হলো নীরা ওকে নিয়ে এখন কি ভাবছে। নীরা সেদিন জিজ্ঞেস করেছিল ওর বন্ধু মহলের সকলেই বিয়ে করে ফেলছে বা ফেলেছে, ও কবে করবে। মা প্রতিদিন বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিতে কয়েকজন প্রস্তাবও দিয়েছিল প্রেমের, কই সে তো সাড়া দিতে পারেনি। অবচেতনেই একটা অশ্রুসিক্ত কাতর মুখ ওকে তাড়া করে দিচ্ছে সব সময়। সেখানে কি কেবলই অনুশোচনার বীজ ছাড়া অন্য কিছু প্রথিত আছে? নেই, কে জানে। প্রাণপণে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল আফনান। নিলয় ওর সব চাইতে কাছের বন্ধু, বন্ধুর ভীষণ প্রিয় আদরের বোন নীরা। বন্ধুত্বের দাম ওর কাছে অনেক বড়। ভাবনাগুলোকে প্রাণপণে সরিয়ে মাথা তুলতেই ওর চোখ চলে গেল দোতলার উঁচু রেলিং দেওয়া খোলা বারান্দায়।
সেখানে নিশ্চল দাঁড়িয়ে রয়েছে নীরা, দৃষ্টি পাথরের মতো স্থির। আফনানের বুক সহসা কেন যেন হিম হয়ে এলো। একবার সামনাসামনি প্রাণ খুলে কথা বলার প্রবল তৃষ্ণা ওকে পিপাসার্ত করে ফেলল। আচ্ছন্নের মতো আফনান তাকিয়ে রইল সেই দিকে। ইরা একটা লাল রঙের শাড়ি পরেছে, নীরা শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছিল আর বোনকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটার অভিব্যক্তিতে আনন্দ ঝলমল করছে। আমাকে কেমন দেখাচ্ছে নীরা আপু? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। তা এত খুশির কারণ কি? তুমি জানো মা আমাকে শাড়ি পরতে দেয় না। গত পয়লা বৈশাখে কত যুদ্ধ করে যে পারমিশন নিয়েছি, আজও বলল কাল একেবারে হলুদে পরিস। আমি এটা সেটা বুঝিয়ে আজই পরলাম। ইরার উচ্ছ্বাস নীরাকে স্পর্শ করল। তুমি পরবে আজ? না, আজ পরে কাজ কি, একেবারে কাল পরবো, আর পরশু ভাইয়ের বিয়ের দিন পরবো। পরো না। নীরা ভাবলেশীন মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, না রে, তুই গিয়ে চাচিকে দেখিয়ে আয়। তোকে এত চমৎকার দেখাচ্ছে, চাচি খুব খুশি হবে। ইরা বেরিয়ে গেলে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। একসময় ওরও এমন কত রকম ফ্যান্টাসি ছিল শাড়ি পরা নিয়ে। শাড়ির সাথে একটা ছোট্ট টিপ, চোখ ভর্তি কাজল। ওর ভালোবাসার মানুষ এক পৃথিবীর মুগ্ধতা নিয়ে ওর দিকে অপলক তাকিয়ে থাকবে, আর নীরা লজ্জাবনত মুখটা নামিয়ে রাখবে। মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে মানুষটার মুগ্ধ দৃষ্টি অনুভব করবে। কি যে বোকা বোকা ভাবনায় ডুবেছিল, অমন মতিভ্রম কারোর হয়। নইলে সেই ফ্যান্টাসিকে কোনো নির্বুদ্ধিতায় বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে মনের মতো করে নিজেকে সাজিয়ে ওই লোকটার সামনে গিয়েছিল। ওর সমস্ত পৃথিবীটা সেদিন অপমানে লজ্জায় ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে লুটিয়ে পড়েছিল পাথরের শক্ত মাটিতে। কি লজ্জা, কি ভয়ঙ্কর লজ্জা! নিজের প্রতি কি ভীষণ ধিক্কার আসে সে স্মৃতি মনে পড়লে। অথচ ওই ঘটনার সে কিছুতেই বিস্মৃতি হতে পারে না। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন কারোর জন্য নিজেকে সাজাবে না, নিজের জন্য সাজবে, নিজের জন্য হাসবে, কাঁদবে না, আর কোনোদিন কাঁদবে না। ইরার মা মরিয়ম সত্যি ভীষণ আনন্দিত হলেন মেয়েকে দেখে। সারা মুখে হাত বুলিয়ে আদর করলেন। ইরা বেরিয়ে বাগানে হাঁটাহাঁটি করলো বহুক্ষণ। সেলফি তুললে ইচ্ছে মতো, কিন্তু আয়নায় ওকে যতটা চমৎকার দেখাচ্ছিল ছবিতে তেমন আসছিল না। নীরার সাথে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও খানিকটা সমীহ করে সে। আশেপাশে কাউকে খোঁজার জন্য তাকাচ্ছিল। তখনই ওর ঠিক সামনে কিছুটা দূরত্বে একটা অচেনা ছেলেকে দেখলো হাতে ক্যামেরা। ইরার ঘোরতর সন্দেহ হলো যে ছেলেটা ওর ছবি তুলেছে। ওদের আত্মীয় স্বজনদের সকলকেই ও চেনে। এটাকে, এই অযাচিত অনুপ্রবেশকারী দুঃসাহস দেখে সে বিস্মিত হলো, ক্ষুব্ধও হলো। ওর এভাবে সরাসরি তাকানোতে ছেলেটাও অপ্রস্তুত হয়ে গেছে। আপনি এখানে কি করছেন? কে আপনি? কারো ছবি তোলার আগে যে অনুমতি নিতে হয় এই ভদ্রতাটুকুও জানেন না? আপনি বাড়িতে ঢুকেছেন কিভাবে? ভ্যাবাচেকা খেয়ে ছেলেটা বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি কি ভুল বলছি? দেখি আপনার ক্যামেরাটা দিন। মিথ্যা বলার জায়গা পান না। আমি কি আমি? দিন বলছি, হাতে নাতে চোর ধরবো আজ। আমার ছবি পেলেই আপনার ক্যামেরা বাজেয়াপ্ত করা হবে। ইরা কথাটা বলেই ঝড়ের বেগে এগিয়ে এসে ক্যামেরাটা হস্তগত করতে গেল। ছেলেটা সভয়ে পিছিয়ে গেল, মুখে বলল, আমি আপনাকে বুঝিয়ে বলছি তো, প্লিজ একটু শুনুন। কি শুনবো? ফাজলামো হচ্ছে। ক্যামেরা হাতে থাকলে মেয়েদের ছবি তোলার লাইসেন্স পেয়ে যান নাকি আপনারা? শুনুন, দেখুন। দেখতেই তো চাইছি, ক্যামেরাটা দিন, আজ ওটা আমি ভাঙবো। কি হয়েছে এখানে? নীরার গলা পেয়ে দুজনেই পেছনে ফিরল। শাফিন, কখন এলি? নীরাকে দেখে শাফিনের ফ্যাকাশে চেহারা রং ফিরে এলো। নীরা আপু। ইরা আর শাফিনের যৌথ কণ্ঠে একই সাথে উচ্চারিত হলো। একজনের গলায় অভিযোগ, অন্যজনের গলায় স্বস্তি। তুমি একে চেনো? ইরার গলায় একসাথে ক্ষোভ আর বিস্ময়। আপু, আমাকে উন্মাদ মেয়ের কবল থেকে উদ্ধার করো। শাফিন হাঁপ ছেড়ে নীরার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে সেটা একজন একজন করে বল। নীরা এখনো বুঝতে পারছেন এখানে হচ্ছেটা কি। এই অসভ্য ছেলেটা আমার ছবি তুলেছে। আপু, আমি বলছি, তোমার কাছে কল করে বাড়ি চিনে ঢুকলাম। বাগানটা খুব সুন্দর। তুমি তো জানোই আমি শখের বসে ছবি তুলে বেড়াই। একটা ফুলের উপরে সুন্দর একটা নীল রঙের একটা প্রজাপতি বসছে। এত সুন্দর সাবজেক্ট, লোকটাকে সামলাতে পারলাম না। আমি নিজের মনে ফুলের ছবি তুলতে লাগলাম।
পাজি প্রজাপতিটা উড়ে গিয়ে অন্য ফুলে বসলো। আমি ওইটার কিছু ছবি নিয়েছিলাম। তখন ওনাকে দেখি উনি সেলফি তুলছিলেন। ওনার পেছনের ফুলই প্রজাপতি। আমি দুজনকে ফ্রেমে ধরার চেষ্টা করলাম, কয়েকটা ছবি তুলেও ফেলেছি। তখন ওনার পারমিশন নিতে গেলে কম্পোজিশন নষ্ট হয়ে যেত। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আপু, ভেবেছিলাম পরে সরি বলে দিব। আচ্ছা ঠিক আছে ইরা, তুই আমার রুমে যা, পরে মিটমাট করে নিস দুজনে। আর সাফিন আয়, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। কিন্তু আমার ছবি। ইরার দ্বিধা তবুও কাটে না। আপনার ছবি আমি আপনাকে ফেরত দিয়ে দিব। ইরা শাফিনের দিকে একবার অগ্নিদৃষ্টি হেনে পা বাড়ায়। নীরা শাফিনকে নিয়ে ওর বাবা মায়ের ঘরের দিকে যায়। শাফিনের সাথে নীরার পরিচয় হয়েছিল খানিকটা অদ্ভুতভাবেই। এক গাঢ় মেঘলা দিনে সে গিয়েছিল ব্যাংকে। কাজ শেষে ঝুম বৃষ্টি শুরু হলো, কোনো রিক্সা পাচ্ছিল না, ছাতাও নেওয়া হয়নি। তখন একটা অল্প বয়সী ছেলে এগিয়ে এলো। ব্যাংকেও ছেলেটা ওর দিকে তাকিয়েছিল বেশ কয়েকবার। আগে কখনো দেখেছে কিনা নীরা মনে করতে পারে না। আপু, আপনি আমার ছাতাটা নিন। আপনার সাথে আমি কেন নেব? আপনি কে? আমাকে আপনি করে বলবেন না প্লিজ। আমি শাফিন, আপনার ডিপার্টমেন্টেরই 2 ইয়ারের জুনিয়র। আপনাকে আমি চিনি, ক্যাম্পাসে দেখা হলে ছাতাটা ফেরত দিলেই হবে। তুমি কি করে যাবে? সব বিস্ময়ে বলেছিল নীরা। তুমি কি করে যাবে? সব বিস্ময়ে বলেছিল নীরা। আমার অভ্যাস আছে, তাছাড়া আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালোই লাগে। নীরা তবুও অসম্মতি জানাচ্ছিল, কিন্তু পরিস্থিতি আর ছেলেটার এক প্রকার নাছোড়বান্দার মতো জেদের কাছে পরাস্ত হয়ে ছাতাটা নিয়েছিল সে। 2-1 ছাড়া ক্যাম্পাসে ওর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। ওর কাঠখোট্টা স্বভাবের জন্য ক্লাসমেটরাও অনেকে এড়িয়ে চলে। সেখানে ছেলেটার এমন স্বপ্রণোদিত সাহায্যের হাত ফিরিয়ে দিতে পারেনি। পরের দিন দেখা হলেই নীরা এগিয়ে গিয়েছিল ছাতাটা ফেরত দিতে। তখন সে এই প্রশ্ন করতেই শাফিন বলেছিল, আপনার চোখ দুটো না আমার আপুর মতো। আমার 2 বছরের বড় ছিল। আমার সমস্ত খুনসুটি আবদার ওর কাছেই ছিল। সে কোথায়? নেই, গত 7 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। গলাটা বুঝে এসেছিল শাফিনের। সেই থেকে একটা মায়ায় পড়ে গিয়েছিলেন ওর প্রতি। কখন যেন রক্তের সম্পর্কহীন সম্পর্কটা আত্মিক একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। শ্রদ্ধা, স্নেহ, মায়াই যেন সত্যিকারের ভাই বোন হয়ে উঠেছিল। আগামীকাল হলুদের আয়োজন করা হয়েছে। আয়োজন বলতে বাড়ির তরুণ প্রজন্মের আনন্দ উৎসব। আজ ছাদে তারা সকলেই সমবেত হয়েছে। আয়োজন নিয়ে কিছু আলোচনা শেষে শুরু হলো আড্ডা পর্ব। ক্রমেই তা জমে উঠেছে। রাত ধীরে ধীরে বাড়ছে। চাঁদের আলো দুটি ছড়াচ্ছে। জোছনার জল ওদের ভিজিয়ে দিচ্ছিল। কেমন অদ্ভুত মায়াবী হয়ে উঠল পরিবেশটা। আফনান হুট করে প্রস্তাব দিল, চল আমরা একটা খেলা খেলি। অনেকেই সাগ্রহে জিজ্ঞেস করলো, কি খেলা? টুকরো টুকরো কাগজে অনেক কিছু লেখা থাকবে। সেটা একটা ঝুড়িতে থাকবে। যেভাবে সবাই বসে আছি সেই অনুযায়ী ঝুড়িটা সবার সামনে যাবে। একজন একটা করে কাগজ তুলবে। যার কাগজে যা উঠবে তাকে তাই করে দেখাতে হবে। সবাই হই হই করে উঠল। এই বাড়িতে ওরা মাঝে মধ্যে সবাই একসাথে হলেই এই খেলাটা খেলতো। দ্রুততম সময়ে খেলার প্রস্তুতি সম্পূর্ণ হলো। আফরান ঝুড়ি নিয়ে নিলয়ের কাছে প্রথমে গেল। আমি কেন? তোর বিয়ে তুই শুরু না করলে হয়? মেয়েদের মতো ঢং না করে একটা তুলে ফেল। নীরার মেয়েদের মতো ঢং কথাটার প্রতিবাদ করতে ইচ্ছে হলেও নীরব রইল। পরিবেশটা সুন্দর, এই আমেজ নষ্ট করার মতো মনোবৃত্তি হলো না। নিলয়ের কাগজে লেখা ছিল কৌতুক। সে বরাবরই আড্ডা মাতাতে সিদ্ধহস্ত। একটা মজার কৌতুক বলতেই সকলে হেসে কুটুকুটি হলো। আফনান এবার ঝুড়িটা নীরার সামনে নিয়ে এলো। গতকাল সকালে সেই যে শূন্য দৃষ্টির সম্মুখীন হয়েছিল, তারপর থেকে সে উদ্গ্রীব হয়েছিল নীরার সাথে একটাবার কথা বলার জন্য, কিন্তু সম্ভব হয়নি। কেউ ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইলে তার নাগাল পাবার সাধ্য কার? নীরার কাগজে লেখা ছিল আবৃত্তি। ছাদে কোনো লাইট জ্বালানো হয়নি। চাঁদের আলো আর সারা বাড়ির আলোকসজ্জায় বড় বড় অক্ষর পড়তে কারোর অসুবিধা হচ্ছে না। নীরা শুরু করলো, অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা চেয়েছিল আর কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হইরে লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি,
তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। একরাশ নিস্তব্ধতা নেমে এলো ছাদ জুড়ে। সকলেই চমৎকার আবৃত্তিতে মোহিত হলেও আফনান চাঁদের আলো একজন নারীকে দেখল। ভাবলেশহীন মুখের সাথে কোনো উত্তাপ না থাকলেও গলায় যত সামান্য আবেগের উপস্থিতি সে ঠিকই প্রাণ দিয়ে উপলব্ধি করতে পারল। একটা বালিকার স্বপ্ন ওইভাবে মারিয়ে যাবার জন্য আজ এক অবর্ণীয় বিষাদ আফনানকে আচ্ছন্ন করে ফেলল। এ রাতের আনন্দ ওর জন্য ফিকে হয়ে গেল নিমেষেই। নীরা চায়ের কাপ হাতে বাবার ঘরে ঢুকলো। আজ সবাই ভয়াবহ ব্যস্ত। সকালে বাবার চা দেওয়া হয়নি। নীরার ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস। তার উপর গতকাল রাতে ছাদে রাত ৩টা পর্যন্ত হইরই চলেছে। উঠেই শুনলো বাবা চা চাইছেন। রান্নাঘরেও ব্যস্ততার রেশ। সকালে খাবার আয়োজন চলছে প্রায় ৬০ জন লোকের। আরও অনেকেই আজ দুপুরের মধ্যে আসবে। নীরা ওর ঘরে ওয়াটার হিটারে চা বানিয়ে নিয়ে এসেছে বাবার জন্য আর নিজের জন্য। মা আয়, ভাবলাম আজ আর চা পাবো না। নীরা হেসে বলল, বাবা, কয়েকদিন সবাই ভীষণ ব্যস্ত থাকবে। তুমি সকালে আমাকে জাগিয়ে দিও, আমি চা করে দিব। চায়ে চুমুক দিয়ে মইদুল সাহেব বললেন, তাহলে আমার চায়ের দোকান একটা হিললে হয়। তোমার শরীরটা এখন কেমন? শ্বশুর হয়ে যাচ্ছ তো? আমি একদম ফিট আছি, নো চিন্তা। নীরা মৃদু হেসে বলল। এই তো চাই। চায়ে আরেকবার চুমুক দিয়ে মইদুল বললেন, আমি জানি এভাবে বলা ঠিক নয়, তবুও তোর প্রতি আমার পক্ষপাতিত্ব আছে। কেন জানি না, সবসময় নীলয়ের চাইতে আমার স্নেহের সিংহভাগ তুই পেয়েছিস। যেমন মায়ের আছে ভাইয়ের জন্য। তোর আক্ষেপ হয়েছে কখনো? আক্ষেপের জায়গা তুমি পূরণ করে দিয়েছো বাবা। ভাইয়ার হয়তো আছে। ওটা তাহলে তোর মা পূরণ করে দিয়েছে। আমার কাছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মইদুল একগাল হেসে বললেন, তুই দেখিস মা, তোর জীবনে খুব সুখী হবি। পৃথিবীর যত সুখ তোর পাওনা। সকালটা চমৎকারভাবে শুরু হলো নীরার। বাগানে এসে দাঁড়ালো। আফনানকে গাছে পানি দিতে দেখে সরে এলো। সুন্দর সকালের রেশটা নষ্ট করতে ইচ্ছে হলো না। আফনান নিলয়ের সাথে বেরিয়েছে। তুই এবার বিয়েটা করে ফেল শালা, আর কতদিন ব্যাচেলর থাকবি? আমার সুখের উপরে এত নজর দিস কেন শালা? নিজে করছিস, তাই নিয়ে হ্যাপি থাক না। আফনাব, তুই আমার সবচাইতে ভালো বন্ধু। আন্টির শরীরটাও তো দেখতে হবে নাকি? আফনান হাঁটতে হাঁটতেই বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ। তুই সেই সময় সাহায্য না করলে মা হয়তো আজ। আফনাব, গাড্ডা খাবি কিন্তু এবার। তুই কিন্তু সব টাকা শোধ করেছিস, আমি কিছুই করিনি। তবুও সেই সময় আমি বেকার ছিলাম। তোর সেই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আফনাব, এসব কেন বলছিস? তোর মা কি আমার মায়ের মতো নয়? আর কখনো এসব কথা বলবি না। আফনান আর কিছু বলল না। নীরার মুখটা ভেসে উঠল। নীরা ওর চোখের সামনেই হাঁটছে, কথা বলছে, হাসছে, তবুও কত অধরা। অবশ্য আগেও মেয়েটা যখন ধরা দিতে এসেছিল তখনও তো সে অধরাই ছিল। মনে মনে একটা কবিতার লাইন আওড়ালো আফনান। বন্ধুরা সব মিথ্যে বাড়ে, চিত্তে বারে বারে সৈন্য গৃহস্থালী। আমার তবু বয়স হয় না, বুদ্ধি হয় না। আসলেই তো ওর জীবনে তেমন কিছুই হলো না। নীরাটা কেমন বড় হয়ে গেল। আমি বিয়ে করেছি, এবার ওকে একটা ভালো ছেলে, ভালো পরিবার দেখে সমর্পণ করতে পারলেই স্বস্তি। মেয়েটা অভিমানী, ওকে বুঝবে। এমন একটা মানুষ না হলে সেটা হবে না। হ্যাঁ, এই তো কয়েকদিন আগেই দৌড়ে বাড়ি মাতিয়ে রাখলো। তোর সন্তানে ভালো ছেলে আছে? কেমন ছেলে চাস? নীরা যেখানে ভালো থাকবে, ওর ইচ্ছেগুলো পূরণ হবে বিশ্বস্ত হাত। মেয়েটা হইচই ভালোবাসে, একটা পরিপূর্ণ পরিবার থাকবে, সবার ভালোবাসা পাবে এমন। আমি পেলে তোকে অবশ্যই জানাবো। সন্তপর্ণে দীর্ঘশ্বাস গিলে ফেলল আফনান। নীরার যোগ্য সে নয়। ওকে সে কখনো ভালো রাখতে পারবে না। ওর মতো একটা ভাঙা পরিবারে মেয়েটাকে সে রাখতে পারবে না। তার থেকে দূরে থাকাই ভালো। একবার অন্তত সামনাসামনি কথা বলার ইচ্ছেটাকে এই ভর দুপুরে শুনশান রাস্তায় মাটি চাপা দিয়ে ফেলল। ওই সুগভীর চোখ, ওই সুমিষ্ট হাসি ওর জন্য নয়, অন্য কারোর, যে নীরাকে পৃথিবীর সব সুখ দেবার যোগ্যতা রাখে। আজ বাড়িটা জমজমাট, ঝলমলে আলোকসজ্জার পাশা
চাঁদের হাট বসেছে। অনেক দিন পরে প্রায় সমস্ত আত্মীয় স্বজন এসেছে একসাথে। আগামীকাল বিয়ের ব্যস্ততার সাথে জায়গায় জায়গায় জটলা করে চলছে আড্ডা। দেখা গেল বহুদিন পরে মুখোমুখি হয়েছে অনেকে। স্মৃতির ঝাঁপি খুলে তারা ডুব দিচ্ছে ফেলে আসার সময়ে। সব মিলিয়ে নিলয়ের বিয়ে উপলক্ষে মিলন মেলার আয়োজন হয়েছে যেন। নীরা ইরা আজ একসাথে ঘুমাবে, সাথে ইরার ছোট বোন ইলা, মাত্র 7-এ পড়ে, তবে কথাবার্তায় ভীষণ ইচড়ে পাকা। যেমন ইরার পড়াশোনা এবং ঘরের কাজ কোনোটাতেই তেমন মনোযোগ নেই। ওর মা ওকে বলেন, কই একটু ভালো মতো করে ভর্তি পরীক্ষা দিবি, তা না আছে টই টই নিয়ে। ঘরের কাজ শিখলেও তো পারিস, শ্বশুরবাড়ি গেলে তখন বুঝবি কপালে কি আছে। ইরা কিছু বলতে যাচ্ছিল, তার আগে ইলা বলে উঠল, আগে থেকেই যদি জানি শ্বশুরবাড়ি গেলে কপালে দুঃখ আছে, তাহলে আর খালি খালি বিয়ে করবে কেন? বোতল ভর্তি বিষ আছে জানলে কি কেউ সে বিষ গলায় ঢালবে? ইরার মা শাসনে সুরে বললেন, তুই এত কথা কোথা থেকে শিখছিস? কানের নিচে চড়িয়ে তোর পাকামো আমি বের করছি। ইলা বলল, পাকামো হোক আর যাই হোক, কথায় লজিক আছে কিনা সেটা বলো। বই পড়ার মুভি দেখার পোকা আছে ইলার, তবে পড়াশোনার চাপে সে সুযোগ ততটা হয়ে ওঠে না। কখনো নীরার ল্যাপটপে, কখনো মায়ের মোবাইলে, কখনো টেলিভিশনে দেখা হয়। ডিভিডি প্লেয়ার বহুদিন নষ্ট। ইউটিউব, নেটফ্লিক্সের জমানায় সেটা আর ঠিক করা হয় না। তবে এই বাড়ির নিচতলা একটা বড় লাইব্রেরি ঘর রয়েছে। সেখানে অনেক পুরনো বই যেমন আছে তেমনই নতুন বইও আছে। ইলা লুকিয়ে লুকিয়ে 3 গোয়েন্দার অনেকগুলো ভলিউম শেষ করে ফেলেছে। এগুলো নীরার সংগ্রহ ছিল। এখন ওর মন জুড়ে কিশোর পাশার বিচরণ। আমেরিকার রকি বিচে গিয়ে রাশেদ পাশার বাড়ি খুঁজে বের করে এই 3 বান্দার সাথে কথা বলে গোয়েন্দা দলে যোগ দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে ওর অনেক রকমের পরিকল্পনা আছে। 3 গোয়েন্দা ওর কাছে এতটাই বিশ্বাসযোগ্য, নিজের বুদ্ধিমত্তার উপরে শান দেওয়া শুরু করেছে। নীরা আপু আর নিলয় ভাইয়ের বন্ধু আফনান ভাই সেদিন ছাদে কেমন দুঃখী দুঃখী মুখ করেছিল, এটা সে খেয়াল করেছে। সব দিকে সে তীক্ষ্ণ নজর রাখে। কিশোর পাশা যেহেতু কারো দুঃখে চেহারা নিয়ে ইনভেস্টিগেশন করে না, তাই সে আপাতত করছে না। তবে ইন্টারেস্টিং কিছু চোখে পড়লে সে অবশ্যই আদা জল খেয়ে লাগবে। আফনান ইলার কাছে তেমন পরিচিত মুখ নয়, কারণ তার যখন এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তখন সে একেবারে ছোট, কিছু মনেও নেই। তবে নীরাকে সে ভীষণ পছন্দ করে। ওকে কত কি কিনে দেয়। সবচাইতে বড় কথা, নীরা আপু না থাকলে ওর তো 3 গোয়েন্দার সাথেই পরিচয় হতো না। এখন দেখছে নীরা এপাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। সে উকি দিয়ে দেখলো জোনাকি পোকার ঝাঁক, তবে বাড়ির আলোকসজ্জার জন্য আজ তেমন আকর্ষণীয় মনে হলো না। চোখ ফিরিয়ে আনতে গিয়ে ইলার চোখ আরও বেশি করে আটকে গেল জোনাকির ঝাঁকের ঠিক ডান দিকটায় একজন মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে। নীরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গেলে হয়তো স্পষ্ট দেখা যেত, তবে ইলা অবয়বের আকৃতি হিসেবে হলপ করে বলতে পারে ওখানে আফনান ভাই দাঁড়িয়ে। লোকটা দৃষ্টিও জোনাকিগুলোর দিকেই। সে হয়তো জানেও না এই বাড়ির দোতলা থেকে একজন তাকে দেখছে। সকাল থেকে রোকেয়ার মন কেমন অস্থির লাগছে। আজ তার ছেলের বিয়ে, তার মনে নানা চিন্তা উকি দিচ্ছে। নিলয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আনিকা মেয়েটা একটু চুপচাপ ধরনের, তাছাড়া মেয়ের পরিবার প্রথমে বেঁকে বসেছিল, সেজন্য খুব একটা মন থেকে তিনি সম্পর্কটা চাইছিলেন না। তবে ছেলে যেহেতু পছন্দ করেছে, তিনি সেটাকেই প্রাধান্য দিয়েছেন। বড় আদরের ছেলে তার। চিন্তায় একবার আলমারির চাবি খুঁজে পাচ্ছিলেন না, অথচ মইদুল সাহেবের টাকা বের করা প্রয়োজন। বাইরের লোক অপেক্ষা করছে। নীরা এসে চাবি খুঁজে বের করে দিল। নিলয়কে দোয়া করে দিলেন বের হবার আগে। তিনি বাড়িতেই থাকবেন আজ। নীরা এসে বলল, মা, তোমার শরীর খারাপ লাগছে? আমি থাকি তোমার সাথে। না, তুই থাকবি কেন? ভাইয়ের বিয়েতে কত মজা করবি, আমি ঠিক আছি। তাছাড়া বকুল থাকছে, ওর বাতের ব্যথাটা নাকি বেড়েছে। নীরা চলে গেলে তিনি আকুল হয়ে কাঁদলেন। তখন ঘরে বকুল এলো। তিনি মইদুলের বোন। মানুষ কাঁদে মেয়ের বিয়েতে, মেয়ে আর কাছে থাকতে পারে না, তাই তুমি ছেলের বিয়েতে এভাবে কাঁদছো কেন ভাবি? রোকেয়া চোখ মুছলেন, একটু হাসার চেষ্টা করলেন। ভাবি, নিলয়ের তো বিয়ে হয়েই গেল, নীরার বিয়ে নিয়ে কিছু ভাবছো? ভালো পাত্র পেলে ভাবা তো যায়। অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। ভাবি,
তুমি সায়মকে চেনো না, আমার ভাসুরের ছেলে, বুয়েটে পড়াশুনো করে। হ্যাঁ, ওকে তো চিনি। আমাদের বাড়িতে গিয়ে দেখেছিলাম, অনেক ভদ্র ছেলে। হ্যাঁ ভাবি, যেমন ভদ্র তেমন মেধাবী, দেখতেও মাশাল্লাহ রাজপুত্র। ও পড়া শেষে খুব ভালো চাকরি করছে, বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তো ওর মা নীরার কথা বললো সেদিন, এত ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া এই বাড়ির সবাই কত ভালো, তুমি তো জানোই। রোকেয়ার কৌতূহল দেখে বকুল বলল, আমি ওকে বিয়েতে আসতে বলেছিলাম, আজ এসেছে। নীরার সাথে কথা বলুক, আলাপ পরিচয় হোক নিজেদের মধ্যে। তাছাড়া নীরাকে অপছন্দ করার কোনো কারণ নেই। সাইমন কই এখন? বরযাত্রীর সাথে পাঠিয়েছি। আচ্ছা, দেখি নীরা আর তোমার ভাই কি বলে। বিয়ে বাড়িতে এসে আফনান সহ বাকি বন্ধুরা নিলয়কে ঘিরে বসেছে। এই বাড়ির অল্প বয়সী ছেলে মেয়েদের সাথে ইয়ার্কি ফাজলামি খুনসুটি চলছে তুমুলভাবে। ঠিক সেই মুহূর্তে ওদের একটু দূরে রাখা চেয়ারগুলোতে আফনানের চোখ আটকে গেল। মীরা হেসে হেসে সকালে আসা ভীষণ সুদর্শন ছেলেটার সাথে কথা বলছে। এই ছেলের সাথে আজ সকালেই আফনানের দেখা হয়েছে। তখন আফনান বাড়ির সামনে গাড়িতে সব ঠিকঠাক তোলা হয়েছে কিনা সেটা তদারকি করছিল। ছেলেটা এসে ওকে বলল, এক্সকিউজ মি, আমি সাইমন। এটা মইদুল আঙ্কেলের বাড়ি তো, তাই না? হ্যাঁ, আমি আফরান, মইদুল আঙ্কিলের ছেলে, নিলয়ের বন্ধু। সাইমন স্বতঃস্ফূর্তভাবে হাতটা সামনে করমর্দনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, নিলয়ের ফুফু বকুল আমার চাচি। ও আচ্ছা, ভেতরে যান। আমি আসলে আগে এই বাড়িতে আসিনি, মানে ছোটবেলায় এসেছিলাম, ভুলে গেছি অনেক কিছু। 1 মিনিট। বলেই আফনান শাফিনকে ডেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সাইমনকে বলল, চলুন তাহলে আপনাকে ভেতরে পৌঁছে দিয়ে আসি। ছেলেটা হেসে আফনানের পিছু নিয়েছিল। বেশ প্রাণবন্ত ছেলে। মিনিট 5 আলাপে অনেক চেনা মনে হচ্ছিল যেন। তখন ভালো লাগলেও এখন নীরার সাথে হেসে কথা বলতে দেখে আফনানের বুকে অদ্ভুত এক বুক চাপা কষ্ট হতে লাগলো। সে উপলব্ধি করলো ঈর্ষার একটা ভয়াবহ আগুন যেন আচমকা জ্বলে উঠল হৃদয়ে। এই জাকালো বিয়েবাড়ির সমস্ত আলো যেন সহসায় নিভে গেছে। এত আলো রোশনায়ের মধ্যেও আফনানের মন জুড়ে ঘুটঘুটে এক অন্ধকার। ওর সমস্ত পৃথিবীকে গ্রাস করল কষ্ট, এক অবর্ণীয় প্রগাঢ় ব্যথা বুক জুড়ে। নীরার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সে খেয়াল করে দেখেছে যখনই ওর কোনো প্রয়োজন থাকে তখনই এই সমস্যাটা হয়। যেমন এমনিতেই ভালোই থাকে সব, কিন্তু পরীক্ষার সময় এগিয়ে এলেই মাথায় যন্ত্রণা শুরু হয়। একবার রাতে ফুরফুরে মেজাজে শুয়েছে, সকালে বাড়ির সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবে, শুরু হলো মাথা ব্যথা। যেন প্রয়োজনের সাথে সাথে বিশ্রী ব্যথারও নীরার মাথাটাকে দরকার হয় আয়েশ করে বসবার জন্য। একটু ফাঁকা জায়গা খুঁজে বের করে বসেছিল, তখনই একজন বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? কেন? আশেপাশে তো অনেক জায়গা আছে, সেদিকে যান। নীরার এমন কাঠখোট্টা জবাবে ছেলেটি প্রথমে যদিও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে ক্ষণে পরেই সেটা কাটিয়ে উঠে বলল, আপনি তো নীরা, তাই না? তাতে কি হয়েছে? আপনি আমার পাশে বসার অনুমতি পেয়ে গেছেন। আপনি আমাকে চিনতে পারেননি হয়তো। নীরা এবার ভালো তীক্ষ্ণ নজরে ছেলেটাকে দেখল। মনে হলো কোথাও আগে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তবে যারা যেচে পড়ে আলাপ করতে আসে এমন ধরনের লোকজনকে সে পাত্তা দেয় না। এদের সাথে সামান্য ভদ্রতা দেখিয়ে কথা বললে এরা পেয়ে বসে, ভাবে মেয়েটা পটে যাব করছে। গাধাগুলো সৌজন্যতাও বোঝে না। মেজাজের পারদ চড়েছে ওর। তাই তো স্বভাবসুলভ রসকসহীন গলায় বলল, কেন? আপনি কি দেশের বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছেন? মানুষ যে জনে জনে আপনাকে চিনবে। এ পর্যন্ত বললে অন্যরা দমে যায়, কিন্তু এই বেচারা দমল না, বরং ধৈর্য সহকারে গলায় সমস্ত বিনয় ঢেলে বলল, না, আমি তেমন কেউ নই, তাই জনে জনে চেনার কথা না। তবে আপনি যেহেতু বকুল চাচির ভাইজি। এরপর নীরা চিনতে পারল বকুল ফুপু শ্বশুর বাড়ি অন্তপ্রাণ। ওখানকার সবাই ওদের বাড়িতে আসতো। এই ছেলেকে বোধহয় সামনাসামনি দেখেনি সে, কিন্তু ফুপুর বৌদলতে তার সাথে আনা অ্যালবামে গুণধর ব্যক্তিকে দেখেছে। তবে সামনাসামনি কিছুটা অন্যরকম দেখতে। ছবিতে দেখে মনে হতো লাজুক গো বেচারা ধরনের মানুষ, কিন্তু এখন উল্টোই মনে হচ্ছে। কথার পিঠে কথা বলায় অত্যন্ত পারঙ্গম বলেই মনে হচ্ছে। এখন বসতে পারি?
বসুন। আমার নাম সাইমন। এটা বলার জন্য এত ঝক্কি ঝামেলা সহ্য করে বসলেন? সাইমন হেসে ফেলে বলল, শুরু থেকেই আমাকে ভরকে দেবার একটা প্রবণতা আপনার মধ্যে দেখছি। হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা, কিন্তু আমি তেমন অল্প বয়সী কেউ নই যে কারো অনিচ্ছা সত্ত্বেও তার বিরক্তির কারণ হব, আর আমাকে ভরকে দেওয়া এত সহজও নয়। নীরা একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি কিন্তু বিরক্তই হচ্ছি। সাইমন হাসিটা চওড়া করে বলল, সেটা হয়তো আমার ব্যর্থতা, আমি কিন্তু আপনার বিরক্তি একটু তুড়িতে কাটিয়ে দিতে পারি। কেন, আপনি কি লাফিং গ্যাস স্টোর করে এনেছেন? টুরি মেরে সেটা আমার নাকের সামনে ছেড়ে দেবেন, নাকি হাইলি স্কিল্ড ম্যাজিশিয়ান? কোনটা? কোনোটাই নয়, আমি খুব সাধারণ একজন মানুষ, ম্যাজিক ট্যাজিক জানি না। দেখুন ভাইয়া, আপনি যদি ভেবে থাকেন আমি কিশোরী মেয়েদের মতন আপনার কথায় পটে যাব, কিংবা আপনার চেহারা দেখে ফিট খেয়ে পড়ে থেকে 3 বেলা আপনার নাম জপ করব, তাহলে ভুল ভাবছেন। যাক, অন্তত কিশোরী মেয়েদের মাথা খারাপ করবার মতো কোয়ালিটি তাহলে আমার মধ্যে আছে, এটা স্বীকার করলেন। এটা আমার বিশাল বড় প্রাপ্তি, তবে আমি আজ অবধি এমন কিছুতেই সফল হইনি। নীরা চেয়ারের হাতলে কনুই রেখে হাতের তালুতে নিজের মাথায় চেপে ধরে বসল। ওদিকে বাংলাদেশ বেতারের মতো সাইমনের কথা বেজেই চলেছে। বাংলাদেশ বেতারে তবুও খানিকটা বিরতি আছে, এই লোকের তাও নেই দেখা যাচ্ছে। নীরার খুব কঠিন গলায় বলতে ইচ্ছে করলো, আরে গয়াকার ধয়াকার, তুই মেয়ে পটাতে পেরেছিস কিনা পারিসনি সেক্ষেত্রে শুনে আমার কাজ কি? কিন্তু বকুল ফুপুর কথা চিন্তা করে বিরত থাকলো। তার আদরের সাইমনকে কিছু বললে তার কলিজাতেও তীর বিঁধবে। আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক এবং একমাত্র প্রত্যাখ্যানের গল্পটা বলি তাহলে। তখন আমি সবে টেনে পড়ি, উঠতি বয়সী, তাই প্রেম নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ফ্যান্টাসি তৈরি হচ্ছিল মনে। ভালোবাসা যে কি সেটাই বুঝতে শিখিনি তখনও আসলে। তখন আমাদের ক্লাসের ওই একটা মেয়েকে নিয়ে বন্ধুরা খেপাতে শুরু করলো, কারণ আমার প্রিয় সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, আর মেয়েটার নাম ছিল অনু, যে আমার ছিল কেমিস্ট্রি স্যারের আদরের মেয়ে। তো বন্ধুদের ওই অতিমাত্রায় ফাজলামোর জন্যই কিনা জানি না, হঠাৎ মনে হয়েছিল অনুর প্রতি বুঝিয়ে আমি কোনো কিছু ফিল করছি। প্রিটেস্ট পরীক্ষার পরে একদিন অত্যন্ত সাহস করে গেলাম নিজের অনুভূতির কথা ওকে জানাতে। বন্ধুরাও আড়ালে লুকিয়েছিল দেখার জন্য। আমি ওদের সাথে করে নিয়ে গিয়েছিলাম যাতে একা একা ভীত না লাগে। আমি যেই ভালোবাসার কথা বললাম, ওমা, মেয়েটা যখন রাস্তার মধ্যেই এমন কান্নাকাটি শুরু করলো যে আমি তখন মান সম্মান নিয়ে পড়ি কেটে পড়ি। বন্ধুদের মধ্যে মুখ দেখানোর উপায় নেই। পরদিন স্যার ডেকে দিলেন উত্তম মাধ্যম। কি লজ্জার কথা, সেই থেকে আজ অব্দি আর সাহস করে কোনো মেয়েকে পড়ানোর সাহস করিনি। নীরা সশব্দে হেসে ফেলল। সে উপলব্ধি করলো ওর বিরক্তি সত্যিই নেই, সাথে মাথা ব্যথাটাও কমে গেছে। ছেলেটার মধ্যে সহজাত একটা ভঙ্গি রয়েছে। নীরা চারপাশে দুর্ভেদ্য প্রাচীর সামান্য চিরে কেউ ওকে নির্মল হাসাতে পারল এই প্রথমবার। আপনার হাসিটা ভীষণ সুন্দর নীরা। নীরা হাসতে হাসতেই বলল, আমি জানি, আর একটা খুব সৎ পরামর্শ দিই, ফ্রি অফ কস্ট। আপনি কোনো মতলবে যদি এসেও থাকেন, অন্য রাস্তা দেখুন প্লিজ। হেসেছি বলে ফেসে যায়নি, তেমন সম্ভাবনাও নেই। বন্ধু ভাবা যায় না? এত তাড়াতাড়ি কাউকে বন্ধু ভাবার মতন অতি বিশ্বাস আমার নেই। আসছি। নীরা যেতে যেতে একবার নিলয়দের দিকে তাকালো। সেখানে হই হুল্লোড় হাসাহাসির মধ্যে বসে থেকেও একজন যেন ঠিক নির্জন দ্বীপের মতোই একা। এফোর করে দেবার মতো বিষাদ আপনানের চোখে মুখে। সে বিষণ্ণ চোখ দুটোর সাথে ওর চোখে স্পর্শ বিনিময় হলো যেন দৃষ্টির মাধ্যমে। নীরা চোখ সরিয়ে নিল দ্রুত। নিজেকে আড়াল করতে বাড়ির ভেতরে কনের কাছে চলে গেল। ইরা দেখলো সাফিন ক্যামেরা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছে। সে এগিয়ে গিয়ে বলল, এভাবে অলস ঘোরাঘুরি না করে আমার কিছু ছবি তুলে দিলেই তো পারেন। সেই দিন ছবি তুলছিলাম বলে ঝগড়া করেছেন, আজ কেন তুলবো? সেদিন অনুমতি ছাড়া কাজটা করেছিলেন, যেটা অন্যায়। আজ আমি নিজেই বললাম, ওই যে ওখানে ওই স্টেজের পাশে যে দেওয়ালে সুন্দর করে ডেকোরেট করা, ওইখানে চলুন। কি হলো, আসুন। আপনার পেমেন্ট নিয়ে টেনশন করবেন না, আমি আবার কৃপণ নই। স্বল্প পরিচিত কারোর মধ্যে এমন অধিকারবোধ সচরাচর দেখতে অভ্যস্ত নয় সাফিন। সে এগিয়ে যেতে যেতে বলল, আপনি হঠাৎ আমাকে বিশ্বাস করে ছবি তুলে দিতে বলছেন কেন? প্রথম দিন তো। নিরাপুর জন্য। হাপু যেহেতু আপনাকে বিশ্বাস করে, তাই আমিও করি। নিরাপু কোনো আজাইরা হেজিপেজে মানুষকে তার আশেপাশে অ্যালাউ করে না।
নানা রকম পোজের ফটো সেশন চলল প্রায় মিনিট 20। আরও অনেকেই এদিকে আসতে বলে ওরা সরে গেল। হঠাৎ পকেট হাতড়াতে শাফিন বলল, আমার নাম্বারে একটা কল দিন না, আমার মোবাইলটা খুঁজেই পাচ্ছি না। ইরা হেসে নিলয়ের বন্ধু রোমেলকে এদিকে ডেকে বলল, ভাইয়া ওনার ফোন খুঁজে পাচ্ছেন না, তুমি একটু তার নাম্বারে কল দাও তো। শাফিন প্রমাদ গুণে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ব্যাকপ্যাকই তো রেখেছিলাম, লাগবে না ভাইয়া। ইরা হেসে রোমেলকে বলল, আচ্ছা রোমেল ভাইয়া যাও, ভাইয়ার কাছে যাও। রোমেল যাবার আগে বলল, কোনো সমস্যা হলে ডাকিস। শাফিনের অভিভাবক দিয়ে এখন ঠিক ছিচকে চোরের ধরা পড়লে যেমন হয় তেমন। ইরা মিষ্টি করে হেসে বিষ ঢালল যেন শাফিনের লজ্জাবনত মুখে। সরাসরি আমার কাছে নাম্বারটা চাইলে দিয়ে দিতাম, তেরা বেঁকা রাস্তা ধরেই সমস্যাটা করেছেন। এমন সস্তা ট্রিক এ যুগে কেউ করে? আমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে এমন বোকা বোকা কাজটা করে আমার বুদ্ধিকে ছোট করলেন আপনি। কি যে দুঃখ পেল আমার শার্প ব্রেন। শাফিনের বলতে ইচ্ছে করলো, ধরনী দ্বিধা হও। এখন শাফিন মুখ দেখাবে কি করে এই মেয়ের কাছে? একটা বোকা বোকা ভুল, সারা জীবনের মুখ দেখা দেখি বন্ধ। মীরা জানলে কি ভাববে ওকে? কোন মতিভ্রম যে ওর হয়েছিল কে জানে। নীরাদের বাড়ি নতুন অতিথির আগমনে আজ মুখরিত হয়ে উঠেছে। একেবারে বয়োবৃদ্ধ এবং শিশুরাবাদের সকলেই রাত প্রায় 3টা পর্যন্ত মেতে রইল নতুন বউ নিয়ে। এরপর আরও রাত বাড়তেই ধীরে ধীরে সব স্মিত হয়ে এলো। আনিকার ভীষণ ক্লান্ত লাগছিল। এত ভারী সাজ পোশাক গয়না তো সচরাচর পরা হয় না। তাছাড়া সেই কোন সকালে এসব গায়ে তুলেছিল। নিলয় ওকে আগেই বলেছিল বউ সাজে কাছ থেকে ওকে দেখবে, সেজন্য এখনও সবটাই সেভাবে রয়েছে। তবে সারাদিনের ধকলে এখন আর পরিপাটি নেই। নিলয় তবুও একরাশ মুগ্ধতা নিয়ে বলল, তোমাকে অন্যরকম লাগছে, বউ লাগছে। আনিকা কিঞ্চিত লজ্জা পেল, বলল, বউ সেজেছি, আজ বিয়েও করলাম, বউ না লাগলে হয়? আমাকে কেমন লাগছে দেখতে? মেয়েরা ছেলেদের রূপের প্রশংসা করে না, জানো না? কোনো সংবিধানে লেখা আছে এটা? মেয়েদের নিজস্ব সংবিধানে। আজ ব্যতিক্রম হোক। একদম না, এখন বিয়ে করে ফেলেছ, তাই আর এসব ঢং মানায় না তোমাকে, বুঝলি? সুন্দর লাগুক অসুন্দর লাগুক তা তো একজনেরই, তাই ওসব না বলাই ভালো, বুঝলি? তুমি কিন্তু খুবই টিপিক্যাল বউদের মতো কথা বলছো। হেসে বলল নিলয়, কিছু জিনিস টিপিক্যাল হলেও সুন্দর, যেমন আমরা বিয়ে করে ফেলেছি, এখন হাজব্যান্ড ওয়াইফ। বিষয়টা সুন্দর না? ভালো ভালো। কথায় কথায় খুনসুটি একসময় থেমে যায়। আজ ওদের চির আরাধ্য প্রাপ্তির রাত। এই যে পাওনা, তা যেন ওদের জীবনে অক্ষয় হয়, এই কামনা রইল দুজন সর্বান্তকরণে। এই কদিন আফনান ঘুমিয়েছে নিলয়ের সাথে। আজ ওর জায়গা হয়েছে ছাদের চিলকোঠার ঘরে। আত্মীয় স্বজনের আগমন উপলক্ষে এই ঘরকে বসবাস উপযোগী করা হয়েছে। ওর সাথে সাইমনেরও এখানেই জায়গা মিলেছে। সাইমনকে দেখে আফনানের প্রথমেই নীরার হাসি মুখের ছবিটা ভেসে উঠল। কতদিন পরে নীরাকে এভাবে হাসতে দেখল। আফনান কেবলই চোখের জল উপহার দিয়েছিল। আফনান, কি এত ভাবছেন বলুন তো? আপনার চোখকে সাইমনের দিকে তাকায়। ঘরে একটা বড় খাট, ছোট্ট একটা টেবিল আর একটা কাঠের চেয়ার আছে। সাইমন সেই খাটে বসে প্রশ্নটা করেছে। না, এমনি কিছু না। ঘুমাবেন না? অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, ঘুমাবো, আপনি ঘুমান। আজ আর মনে হয় আমার ঘুম আসবে না। আমার একটা বদভ্যাস হলো, ঘুমের সময় পেরিয়ে গেলে পরে আর ঘুম হয় না। সাইমন হেসে বলল, আমার আবার এমন কিছু নেই, যেখানেই রাত সেখানেই কাত, আর শুলেই কিছুক্ষণের মধ্যে ঘুম। আফনান হাসি ফিরিয়ে দিয়ে বলল, আপনি তো ভীষণ সুখী মানুষ তাহলে। তেমন দুঃখ পাবার মতো কিছু ঘটেনি আমার লাইফে, আসলে আমি জায়গা দিইনি। আফনানের মনে হলো ওর সামনে বসা সদালাপি ছেলেটা আসলেও যেন অত্যন্ত সৌভাগ্যবান, কেবলই ওরই যেন সব অপ্রাপ্তি। আপনার বাড়িতে কে কে আছে? মা আর বোন। বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে, এখন আর আমাদের সাথে থাকে না। সরি, আপনার বাবা? সরি বলার মতো কিছু নেই, উনি বহাল তবিয়তে বেঁচে আছেন। তবে আমাদের সাথে তার কোনো লেনা দেনা নেই। তার প্রতি আমার কোনো অনুভূতি কিংবা সহানুভূতি যাই বলি, সেসব কিছু নেই।
আফনানের এই বিষয়ে কথা বলতে ভীষণ অনীহা, তবুও এটাই ওর জন্য বহুল চর্চিত বিষয়। লোকটা ওর 7 বছর বয়সের সময় গোপনে আরেকটা বিয়ে করেছিল। ওর মা জানতে পেরে সাথে সাথে বেরিয়ে এসেছিলেন ওদের 2 ভাই বোনকে নিয়ে। বাস্তবতার রুক্ষ মাটিতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে দেখেছে সে তার মাকে। সেই শৈশব থেকে তাই সখ্যতা গড়ে উঠেছিল জীবনের প্রতিকূলতার সাথে। তবে কিছু ভালো বন্ধু সে নিজের চারপাশে পেয়েছে, যার মধ্যে নিলয় সবচাইতে কাছের। ওদের সাথে থাকলে সে অন্য কোনো আরেক জীবনকে খুঁজে পায়। তাদের সান্নিধ্যে হই রইতে মেতে থাকে। ক্লেদটুকু এখন আর ওর জীবনে নেই, কিন্তু ব্রোকেন ফ্যামিলির বাসিন্দা কথাটা নানা সময় নানা লোকে মনে করিয়ে দিয়েছে এক সময়। মা ওর জীবনে কত বড় আশীর্বাদ সেটা কেবল সেই উপলব্ধি করতে পারে। আফনান মন্দ সময়ে যাদের একান্ত সান্নিধ্য সব ভুলতে পেরেছিল, তাদেরকে আঁকড়ে ধরতে চায়, বন্ধুত্ব হারাতে চায় না। নীরা যখন ওর কাছে নিজের কিশোরী বেলার সমস্ত আবেগ জড়িয়ে প্রথম ভালোবাসাটুকু ওকে সঁপে দিতে চেয়েছিল, সে তা গ্রহণ করতে পারেনি, ভয় পেয়েছিল। তখন মনে হয়েছিল নীরাকে সে কখনো নিলয়ের বোন ছাড়া অন্য দৃষ্টিতে দেখেনি। তাই সে চরম অবহেলা ভরে ফিরিয়ে দিয়েছিল। ভেবেছিল মেয়েটা ভুল করছে, তাই অমন ভুল যেন ভবিষ্যতে না করে, ওকে নিয়ে যেন অন্য কিছু না ভাবে আর। তাই সে প্রগাঢ় আবেগ জড়ানো ভালোবাসা শেকড় সমেত সমূলে উপড়ে ফেলতে চেয়েছিল। আফনান চেয়েছিল মেয়েটা ভালো থাকুক, কিন্তু ওর অবচেতন মন ওকে নিজের কৃতকর্মের কথা ভুলতে দেয়নি। মনের কোথাও সূক্ষ্ম কাটা হয়ে আলতো করে খুঁচিয়ে দিয়ে যেত। এখানে সে আশাও বন্ধ করে দিয়েছিল। প্রাণপণে চেষ্টা করেছে অবচেতন মনের প্রলোভন উপেক্ষা করতে। এই ভেবে সান্ত্বনা পেয়েছে নীরা ভালো আছে, এত বছরে নিশ্চয়ই সব ভুলে জীবনে এগিয়ে গিয়েছে। কিন্তু নিলয়ের বিয়ে উপলক্ষে এত বছর পরে যখন প্রথম মেয়েটাকে দেখলো, তখন বুঝলো ওর ধারণা ভুল। নীরাকে বুঝতে ওর ভুল হয়েছিল। যতই লুকিয়ে রাখুক, আফনান জানে নীরা আজও ওর মনে তাকে পুষে রেখেছে, হয়তো ভালোবাসায় নয়, হয়তো প্রগাঢ় অভিমানে। যেটাই হোক, তবু ওই অতল চোখের মেয়েটার হৃদয়ে এখন অন্য কেউ আসেনি। তবে এটাও উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে ওর সামনে বসা প্রায় ওরই বয়সের ছেলেটা সাইমন, সেও হয়তো। আপনি নিলয় ভাইয়ের খুব ভালো বন্ধু। এই বাড়িতে আপনার যাতায়াত কেমন? স্টুডেন্ট থাকা অবস্থায় প্রচুর আসতাম, এবার অনেকদিন পরে এসেছি। ও আচ্ছা। আফরান খেয়াল করেছে সাইমনের চোখে নীরার জন্য অন্য কিছু একটা ছিল যেন। ওর বোঝার ভুলও হতে পারে, তবে একজন পুরুষ হবার সুবাদে অন্য পুরুষের মেয়েদের প্রতি দৃষ্টিগুলো কেমন হয় সে ভালোই জানে। সাইমনের দৃষ্টিতে মুগ্ধতা ছিল, ঠিক প্রেমে পড়ার আগ মুহূর্তে যেই মুগ্ধতা থাকে ঠিক তেমন। সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিন্তু এতটা অভিব্যক্তা করার মতো অশিষ্ট সে হতে পারে না। তবে এভাবে থাকতেও পারে না, একটা অসহ্য অস্থিরতাকে অসহায় করে তোলে। সাইমন তখন শুয়ে পড়েছে, জিজ্ঞেস করবে না করেও আফনান বলেই ফেললো শেষ পর্যন্ত। নীরা ইরাদের সাথে আপনার বেশ ভালো বন্ধুত্ব আছে নিশ্চয়ই? আছে, তবে সেখানে আগে ছিল না। আসলে নীরার সাথে আমার বিয়ের কথাটা একটা প্রাথমিক প্রস্তাবনার প্রক্রিয়া চলছে। বকুল চাচির কাছে শুনে শুনে ছবি দেখে একটা কৌতূহল তৈরি হয়েছিল, মনে হয়েছিল মেয়েটা অন্যরকম। আর সামনাসামনি অনেকক্ষণ কথা বলে সেই কৌতূহল বদলে গেল। আচ্ছা, আপনাদের সাথে ওদের ভালো সম্পর্ক নিশ্চয়ই। নীরা মেয়েটা ভীষণ চমৎকার, তাই না? আফনানের ভেতরে ছোট্ট আগুনের ফুলকিটা আচমকা দাবানলে রূপ নিল। হৃৎপিণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে, বস্মীভূত হচ্ছে। ছাই হয়ে সেটা উড়ে যাবে সুদূরে। বাকি জীবনটা ওকে বেঁচে থাকতে হবে হৃৎপিণ্ড ছাড়াই। সে বাঁচা কি বেঁচে থাকা আর কিছুই ভাবতে পারে না। তবুও সে সর্বশক্তি প্রয়োগ করে গলায় জোর এনে বলল, হ্যাঁ, চমৎকার। নীরা ভীষণ চমৎকার একটা মেয়ে। আপনি ভীষণ সৌভাগ্যবান সাইমন, আপনার সুখী জীবন আরো সুখে ভরে উঠবে। বলল বটে, কিন্তু শুভাশিসটুকু মন থেকে আর এলো কই। সাইমনের মতো জীবনের সব পাওয়া মানুষদেরই ভাগ্যে সব কিছুতে অনুকূলে থাকে, আর উল্লেখযোগ্য কোনো প্রাপ্তিহীন একটা জীবন কাটিয়ে দিতে হয় আফনানদের। সব অপ্রাপ্তি কেবল ওর ঝুলিতে চমুক। এই জীবনে ওর একমাত্র প্রাপ্তিবোধ হয় একটা স্বয়ংসম্পূর্ণ অপ্রাপ্তির ঝুলি। একসময় মনে হলো সে যেভাবে বলেছে সেভাবে বলাটা ঠিক হয়নি। সাইমনের মতো বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই ওকে পড়ে ফেলবে। সে দ্রুত হাতে পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে বের করলো।
এরপর গলার স্বর প্রাণপণে স্বতঃস্ফূর্ত করার চেষ্টা করতে করতে বলল, সিগারেট চলবে সাইমন? সাইমনের কপালে ভাঁজ সরল এতক্ষণে উত্তরে সে বলল, না, এই জিনিসে ঠিক অভ্যস্ত হতে পারিনি। তাহলে আপনাকে আর বিরক্ত না করি, আমি ছাদ থেকে একটু ঘুরে আসি, কেমন? ছাদে আসতে একটা শীতল বাতাস আফনানের গায়ে এসে লাগলো। তবে ওর হৃদয় বাড়ির জ্বলন্ত ভিসুভিয়াস এই বাতাস নেভাতে পারল না, বরং আরও যেন উস্কে দিয়ে গেল। সে সিদ্ধান্ত নিল ঘুম থেকে উঠেই সে চলে যাবে। এমনিতেও পরশ সে চলেই যেত, কিন্তু নীরাকে সে চোখের সামনে অন্যের পাশে দেখে সহ্য করতে পারবে না। এতটা মনের জোর ওকে সৃষ্টিকর্তা দেয়নি, তাই চলে যাওয়ায় ঢের ভালো। সে একলা পুরুক, কেউ তা না জানুক। মস্ত চাঁদটা ঢাকা পড়ল কালো মেঘের ছায়ায়। আফনানের হৃদয়ের মতো ঔজ্জ্বল্য হারিয়ে আকাশটাও যেন খানিকটা ম্লান হলো নিমেষেই। সেটা অবশ্য একবারই ক্ষণিকের জন্য। পলকের ব্যবধানে দীপ্তি ফিরে পেয়ে ঝিকঝিক করে উঠল সমস্ত আকাশটা। অন্তরিক্ষ জুড়ে আলো আধারি খেলাটা বেশ জমে উঠেছে, কিন্তু আফনানের হৃদয়ে সমস্তটা জুড়ে কেবলই কালবৈশাখের ঘনঘটা। এই নিকষ কালো মেঘের ছায়া থেকে আফনানের মুক্তি কবে সে জানে না। সিগারেট ধরাতে গিয়ে পকেটে লাইটার পাওয়া গেল না, সেটা ঘরেই রয়ে গেছে। এখন সেখানে যেতে ইচ্ছে করছে না। আকাশের চাদরে জ্যোৎস্না আর মেঘের লুকোচুরি খেলা উপভোগ করতে করতে কতটা সময় গড়ালো সে জানে না। যখন মনে হলো এবার সাইমন ঘুমিয়ে পড়েছে হয়তো, তখন আলতো পায়ে এসে বিছানার একপাশে গায়ে এলিয়ে দিল। বলাই বাহুল্য ঘুম অধরাই রইল আফনানের কাছে। সকালে নিলয়, আনিকা সহ বাড়ির প্রায় সকল সদস্য বসার ঘরে উপস্থিত ছিল। অতিথিদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ির সদস্যরাও বেশ কয়েকজন খেয়ে বেরিয়েছে। আফনান, সাইমন, সাফিন সহ নিলয়ের বাকি বন্ধুরা এলো খেতে। নীরা, ইরাও বসে রয়েছে বেশ কিছুক্ষণ হলো। নিলয় প্রাইভেট আছে বলে তাড়াহুড়ো করছিল। ওর মা দাবড়ি দেখিয়ে বললেন, ঘুম থেকে আগে উঠতে কি হয়েছিল? নিজে দেরি করে উঠে এখন তাড়া দেওয়া। এরপর কমপক্ষে 1 ঘন্টা আগে যদি না উঠছিস, বালতি ভর্তি করে পানি গায়ে ঢেলে দিব বলে দিলাম। ডাইনিং টেবিলে না বসে প্লেট হাতে করে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আনিকা, নিলয় ওদের সাথেই বসেছে। আফনান ভাতের প্লেটে হাত চালিয়েছিল, মুখে রুচছিল না। নিলয়ের মায়ের হাতার রান্না ওর পছন্দের হওয়া সত্ত্বেও কেন যেন গলা দিয়ে নামছে না। নিলয়, আমি একটু পরেই চলে যাচ্ছি। বুঝলাম না। আসলে এবার তো অনেক দিনই থাকলাম তোর বিয়ে বলে। পরশু পর্যন্ত আমার ছুটি। আজ বাড়িতে না গেলে সত্যি কুলিয়ে উঠতে পারবো না রে। তাছাড়া মা। ইরা আর ইলা দুজন একেবারে রিফ্লেক্স বসতো একসাথে নীরার দিকে তাকিয়েছে। নীরা ভাত মুখে তুলতেই যাচ্ছিল, ওর হাত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, যা অন্যরা না খেয়াল করলেও ওদের দৃষ্টি এড়ালো না। ইলা চকিতে একবার ইরার দিকে তাকিয়ে বোনের অভিব্যক্তিতে বুঝলো শুধু সে একাই নয়, আরেকজনও এই যুগলের গোপনে গোপনে যে হৃদয় ঘটিত টানাপোড়েন চলছে সে সম্পর্কে অবগত। ইরা বিস্তারিত জানে কিনা তা জানবার কৌতূহল ইলা আপাতত চেপে রাখলো, কারণ প্রাইভেটের জন্য না বেরোলেই নয়। তবে ইচ্ছে করেই সে খুব ধীর গতিতে খাবার মুখে পুড়তে লাগলো, যাতে সদ্য চলমান ঘটনাটা চাক্ষুষ দেখার সুযোগ না হারাতে হয়। মার খাবি আপনার আন্টির সাথে আমার কাল কথা হয়েছে। আজকে বৌবাত ফেলে তুই চলে যেতে চাস কেন? আমার তো পরশু পর্যন্ত ছুটি। কাল ফিরে সব গোছগাছ করতে দেরি হয়ে যাবে। তার থেকে। নিলয় রাগত স্বরে বলল, তুই আজ যেতে পারবি না, এটাই শেষ কথা। তুই রাগ। ভাইয়া, ওনার হয়তো সত্যিই জরুরি কাজ পড়ে গেছে। তুই বন্ধুত্বের দোহাই দিয়ে আটকাচ্ছিস। ওনার হয়তো এর থেকেও নিজের কাজটা বেশি ইম্পর্টেন্ট। নীরার কথায় আফনান চোখ তুলে মেয়েটাকে নিরীক্ষণ করলো চকিতে। চোখ দুটোই ফুটে আছে নীরব অভিমান, তবে অভিব্যক্তি অত্যন্ত কঠিন। বোনের গলার কাঠিন্যের বিপরীতে নিলয় আফনানকে উদ্দেশ্য করে বলল, থাকতে হবে না, যা তুই। এবার আনিকা মুখ খুলল, আফতাব ভাই, বউ ভাতে আপনি না থাকলে ও ভীষণ মন খারাপ করবে। আপনি থেকে যান প্লিজ, অন্তত রাতটুকু, ভোরেই না হয় চলে যাবেন। এমন আবদার আফনান ফেলতে অসমর্থ হলো। ইলা মায়ের এবারে ধমকে বেরিয়ে যেতে যেতে দেখলো নীরার মুখের কাঠিন্য কিছুটা যেন কমেছে। কোমল একটা আভা মুখ জুড়ে। বাড়িতে ভিড়ভাড়টা কমলেই ইরাকে গিয়ে সে ঠিক চেপে ধরবে। অবশ্য বলতে রাজি হবে না কিছুতেই।
কি করে ইরাকে রাজি করানো যায় এমন উপায় ভাবতে হবে। সাইমন খাবার পর থেকে সুযোগ খুঁজছিল নীরার সাথে খানিকক্ষণ কথা বলার, কিন্তু মেয়েটা যে কোথায় আছে তাই ওর জানা নেই। কাউকে যে জিজ্ঞেস করবে তাতেও সংকোচ বোধ করছে, যদিও সে বরাবর স্পষ্টভাষী, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে অনীহা, অকপট কথা বলতেই ভালোবাসে। তা সত্ত্বেও আজ তা করতে পারল না। ছাদে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ভাবলো কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করবে। নিচতলার মুখে বকুলকে দেখলো। সায়ম, কি করিস? কিছু না চাচি, কি করা যায় তাই ভাবছি। গলা খাদে নামিয়ে এনে বকুল বললেন, নীরার সাথে কথা হয়েছে? সাইমন সম্মতিসূচক মাথা নাড়াতেই বকুল বললেন, কেমন দেখলি? মনে ধরলো? তোমার কি মনে হয় চাচি? নীরা মনে না ধরার মতো মেয়েই নয়। ভাইজির প্রতি স্নেহ ঝরে পড়ল তার গলায়। আর আমি কেমন? আমাকে একটু সাহস টাহস দাও। তোমার ভাইয়ের মেয়েকে আমার ভয় লাগে, খুব আনপ্র্যাকটিসেবল কথাবার্তা বলেন, তবে দারুণ। আমার দিক থেকে গ্রিন সিগন্যাল, ওদিক থেকে কিভাবে গ্রিন সিগন্যাল পাওয়া যায় সেই টিপস দাও তো। আমি কেন বলবো? মেয়েদের পটানোর জন্য ছেলেদের জন্মগত প্রতিভা থাকে, সেটা কাজে লাগা। সাইমন হেসে ফেলল। বকুল চাচি হলেও ভীষণ বন্ধুত্বপূর্ণ। সাইমনের মা ভীষণ কড়া ধাতের মহিলা, তাই যাবতীয় আবদার ছিল তার চাচির কাছে। বকুলও সবসময় প্রশ্রয় দিয়ে গেছেন, আবার যদি কিছু ভুল মনে হতো তখন সেটা শুধরেও দিয়েছেন। তার ওই বাড়ির সকলের মধ্যে অন্তত সহজাত সম্পর্ক বিদ্যমান, যে সকলেই পরস্পরের বন্ধু। বয়স সেখানে শুধুই সংখ্যা, তবুও ভব্যতা শিষ্টাচার কেউ ভুলে যায়নি। তা মহারানী ভিক্টোরিয়া এখন কোথায়? নিজের ঘরই হয়তো। তুমি সবার সাথে কথা বলো, আরো একদিন তো আসছিস, কথা বলার সুযোগ পেয়ে যাবি। সাইমান এগুতে যাচ্ছিল, বকুল ওকে থামিয়ে দিয়ে বললেন, নীরাকে কিন্তু আগেই বিয়ের কথাবার্তার ব্যাপারটা বলিস না, তাহলে নিজেকে গুটিয়ে নেবে, তোর সাথে কথা বলতে অস্বস্তি বোধ করতে পারে। সাইমন বাগানে চলে এলো হাঁটতে। নীরা কারোর সাথে আগে থেকেই কমিটেড কিনা জানাটা সবচাইতে বেশি প্রয়োজন। যদি সত্যি অমন হয়, কেন যেন ভয় হলো সাইমনের। এত অল্প সময়ে এমন অনুভূতি সত্যিই হয়? আজ বাড়ির ছাদে বৌভাতের আয়োজন হচ্ছে, সকাল থেকে ডেকোরেশন আর ক্যাটারিংয়ের কাজ করছে, তাই চিলেকোঠার ঘরে বসার উপায় নেই। ওর মধ্যেই আফনান যে কী করে ঘুমোচ্ছে কে জানে। গতকাল থেকে সাফিন চিন্তায় চিন্তায় অস্থির হয়ে আছে। এই ভর দুপুরে নীরার সাথে দেখা হতেই তা কয়েক গুণ বাড়ল। ক্যামেরাতে মেয়েদের ছবি টবি তো খুব তুললি দেখলাম, আর কিছু করেছিস? নীরার এমন প্রশ্নে ভেতরে ভেতরে ভরকে গেল সাফিন। বিচ্ছু মেয়েটা নিশ্চয়ই ওর নামে নালিশ করেছে, নইলে আপু তো কখনো এভাবে বলে না। এই তো এখানে সেখানে ঘুরছি। শোন, করার মতন অনেক কিছু এখানে পাবি। চাইলে উত্তর দিকে যে পুকুরটা আছে সেখানে বড়শি দিয়ে মাছ ধরতে পারিস, আমি ব্যবস্থা করে দেব। এবার সাফিন স্বস্তি পেল, মনে মনে ইরার প্রতি কৃতজ্ঞতা বোধ করলো। ওটা তোমাদের পুকুর? তাহলে তো দারুণ হয়। ওরা দুজন পুকুরের দিকে পা বাড়াচ্ছিল, কোত্থেকে ইরা চলে এলো। ফটোগ্রাফার সাহেব, আপনার পরবর্তী মিশন কি? পুকুরে মাছ ধরতে যাব। বাহ, ফটোগ্রাফার থেকে এসো যে জেলে। আপনি মাল্টি ট্যালেন্টেড দেখছি। খালি কারো ফোন নাম্বার কালেক্ট করার। একটু আগে যে মনে মনে খানিকটা কৃতজ্ঞ হয়েছিল সেটা একটানে কেটে দিল সাফিন। এরপর মনের ওই অংশটায় পুরো দোয়াত শুদ্ধ কালি ঢেলে চিরতরে ঢেকে দিল। তড়িঘড়ি করে বলল, আমি ভদ্র ছেলে তো, ভদ্র কাজ এক্সপার্ট, অন্য কিছু তাই হয় না। তোদের কি ব্যাপার বলতো? টম অ্যান্ড জেরির মতন লেগে আছিস শুরু থেকে। ইরা দুষ্টু হেসে বলল, তোমার ভাই অনেক ট্যালেন্টেড তো আপু, তাই প্রশংসা করছিলাম। বিয়ের দিন কি হয়েছে জানো? সাফিন বিপন্ন চেহারা নিয়ে বলল, নিরাপু, একটু পরই তো কনেপকর আসতে শুরু করবে, সময় পাওয়া যাবে না। তিনজন পুকুর পাড়ে এসে থামলো। সেখানে আফনান বসেছিল। শান বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে উদাস দৃষ্টিতে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছিল। নীরা একবার ভাবলো সেখানে যাবে না, কিন্তু পরক্ষণেই মত পরিবর্তিত করলো। কারোর জন্য সে নিজের চলাফেরা নিয়ন্ত্রণ করবে কেন? ওদের বাগানার পুকুরের দেখাশোনা করে মুরাদ নামের একটা ছেলে। নীরা তার ডেকে বড়শি দিয়ে যেতে বলল। পেছনে ওদের হাঁকঢাক শুনে আফনানের ধ্যান ভাঙল, উঠে দাঁড়ালো। এরপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, পুরো বাহিনী নিয়ে মৎস্য শিকারে এসেছিস দেখছি,
তা তোরা পারিস নাকি আমি দেখিয়ে দেব? আমি পারি আপনার ভাই, তোমাকে কষ্ট করতে হবে না। তোমার টাইমের ভ্যালু অনেক, জায়গায় অজায়গায় তার অপচয় করো না। আফনানের মুখ নিমেষে ম্লান হলো, তাই দেখে ইরা এগিয়ে এসে বলল, আমাকে শিখিয়ে দাও ভাইয়া, আমি পারি না। ইরার আন্তরিক ভঙ্গিতে অস্বস্তি কাটল। মুরাদ ছিপ নিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে পরিবেশটা আবারও প্রতিকূল হয়ে উঠল আফনানের জন্য, সাইমনের আগমনে। নীরা শাফিনকে দেখিয়ে দিচ্ছে কি করে ছিপ ফেলতে হয়। ইরার আবদার পূরণ করছে আফনান। জায়গাটা খুব সুন্দর। সাইমনের কথা শুনে ওর দিকে তাকালো সবাই। আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? কেন নয়? মৃদু হেসে বলল নীরা। ভর দুপুরে রোদের উত্তাপ থাকলেও জোরো হাওয়া বইছে বিধায় ঈষদুষ্ণ রোদ ঠিক গায়ে লাগছে না। নীরার খোলা চুলগুলো বড্ড বেপরোয়া, হাত দিয়ে বারবার পেছনে সরিয়ে দিচ্ছে, কিন্তু লাভ খুব একটা হচ্ছে না। ইরা চুল শক্ত করে বাঁধা। সাইমন এসে সিঁড়ির একটা ধাপে বসতে বসতে বলল, একসময় বেশ অভ্যাস ছিল, এরপর পড়াশোনার চাপে আর হয়নি। আজ ঝালিয়ে নেওয়া যাবে। আফনান ছিপ ফেলে অপেক্ষা করছিল কখন কোনো মাছ টোপ গিলে নেয়। সে বলল, আমারও শিকার আর বড়শি দিয়ে মাছ ধরার প্রবল শখ ছিল একসময়। বহুদিন এসব থেকে দূরেই আছি। শাহিন উৎসাহ নিয়ে পানির দিকে তাকিয়ে আছে, কখন নীরার ইশারা পাবে আর জীবনের প্রথম মৎস্য শিকার সফল হবে সেদিকে দৃষ্টি রেখে সে বলল, আমি খালি আনারে, সবাই দেখছে অভিজ্ঞ। ইরা ফোড়ন কেটে বলল, আমার যে ছবিগুলো তুলেছেন সেসবে যেন আপনার আনাড়িপনা না পাই। সে আমি ভালোভাবেই পারি, বুঝলেন? সবেই তো আমি অকর্মা নই। ও তাই? আমি ভেবেছিলাম আপনি একটা আমড়া কাঠের ঢেকি। শাফিন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ওর ফেলা ছিপ নড়ে উঠল। নীরা শাফিনের হাত ধরে ওটা ঝটকা টানে তুলে ফেললো। একটা মাছ উঠেছে। সবার মনোযোগ সেদিকে চলে গেল। আপনি অলরাউন্ডার দেখছি। সাইমন মুগ্ধ গলায় নীরাকে কথাটা বলল, সেরকম কিছু নয়, পরিচিত একজন এসবের মেতে থাকতো, তার উৎসাহ দেখে আমিও আগ্রহী হয়েছিলাম ছেলেবেলায়, তার কাছ থেকেই শিখেছিলাম। নীরা একবার আফনানের দিকে তাকাতেই দুইজনে চোখাচোখি হলো। আফনানের মনে পড়ল তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছিল সবে। এই পুকুর পাড়ি বন্ধুদের আড্ডা জমতো বেশি, সবাই এটা সেটা কত কি নিয়ে কথা বলতো। সে তখন গভীর মনোযোগের সাথেই কাজটা করত। তখন নীরা যেন কিসে পড়তো, 8-এ নাকি 9-এ সেটা মনে পড়ছে না আফনানের। প্রায় মেয়েটা এসে ঘ্যান ঘ্যান করত। আমি শিখবো, আমাকে শেখাও। তখনই সে এর কলা কৌশল শিখিয়েছিল নীরাকে। কিছুদিনের মধ্যেই বেশ দক্ষ হয়ে উঠেছিল। ম্লান হাসলো আফনান। নীরা তখন বেশ ছোট, তবে ওর মনে আছে নীরা ওকে সাথে নিয়ে পুকুর পাড়ে আফনানের কাছ থেকেই শিখেছিল। সে বলল, গুরুকে ফেল করানোর একটা সুযোগ আছে নীরা আপু। আমি আর ওই অকর্মা ফটোগ্রাফার বাদে তোমরা তিনজন একসাথে একবার ছিপ ফেলে দেখো না, দেখি কারটায় আগে মাছ ওঠে। নীরা সাথে সাথে নাকচ করে দিল। এসব ছেলে মানুষই করার বয়স আমার নেই ইরা। সাইমন বেশ উৎসাহ নিয়ে বলল, আরে হোক না, বেশ মজা হবে, কিন্তু অনেকদিন খেলাধুলা হয় না, একদিন ছেলে মানুষই হোক না হয়। কি বলেন আফনান? আফনান এক পলক নীরার দিকে দৃষ্টি মেলে, এরপর হেসে সাইমনের পানে তাকিয়ে বলল, আমার আপত্তি নেই, তবে কেউ যদি আমার কাছে হেরে যাবার ভয়ে পিছিয়ে যায় সেই অন্য কথা। নীরা ভাবলেশীন মুখে বলল, সেটার জন্য আগে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার ভাই। বলে নিজের জায়গায় বসে পড়ল। এরপর ইরাকে বলল, ইরা তোর হেয়ার ব্র্যান্ডটা দে তো। নীরার যুদ্ধদেহী অবয়বে হার না মানার দৃঢ়তা ফুটে উঠেছে নিমেষেই। আফনানের মনে হলো এই মেয়েটাই একসময় কি ভীষণ প্রাণোচ্ছল ছিল। কথায় কথায় হেসে গড়িয়ে পড়ত। সময়ের ব্যবধানে কেমন পাথুরে মনের অধিকারিতে রূপান্তরিত হয়েছে। সবটাই কি অভিমান, নাকি প্রত্যাখ্যানে সুতীব্র জননীর পোড়া কাঠকয়লা? পুরনো নীরা যে হাসলে কল্লোলে ভরে উঠত চারপাশ, সেই হাসিটা একবার দেখার ভীষণ ভীষণ লোভ হলো আফনানের। তৃষিত হয়ে উঠল ওর সমস্ত অন্তর। আপাতত হার জিতের খেলা জমে উঠল পুকুর পাড়ে। সাইমন বলল, আপনার কনফিডেন্স ভীষণ ভালো লাগলো। সত্যি বলছি, আমার কম্পিটিটর কেবল আপনি হলে আমি নিজে বেহেরে গেলেও আপনি জয়ী দেখতে চাইতাম। আমি আপনার দয়া কেন নেব? না না না, ছি ছি, দয়া নয়, বন্ধু হিসেবে বন্ধুকে জয়ী দেখতে ভালো লাগতো বলে। আপনি বেশ বন্ধু অন্তর প্রাণ দেখছি ভালো।
তবে এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাটা আমি পছন্দ করব না। খেলা শেষে হেরে গেলেও তাতে শান্তি পাবো। আপনি অন্যরকম নীরা। কেমন? খেলার পরে বলবো, এখন কথা বলতে বলতে আপনি হেরে গেলে ভালো, আমার খারাপ লাগবে। এবার আর উত্তর দিল না নীরা। সাইমনের দিকে তাকিয়ে মৃদু হাসল কেবল। আচমকা কোত্থেকে এক পৃথিবী ঈর্ষার তীর আলোর গতিতে আফনানের বুকে এসে বিঁধল। এতক্ষণের কথোপকথন ওকে বাকরুদ্ধ করে দিয়েছে যেন। কি যে ব্যথা হলো হৃৎপিণ্ডে, প্রগাঢ় ব্যথা। পুকুর পাড়ে তিনজন ভিন্ন সত্তা আপাতত মাছ ধরার প্রতিযোগিতার নাম দেখালেও তাদের চিন্তাস্রোত ভিন্ন দিকেই বইছে। এই যেমন সাইমন প্রাণপণে জিততে মরিয়া হয়ে উঠেছে, কারণ তাতে যদি নীরা একবার মুগ্ধ চোখে তাকায়, ওর মনে সদ্যজাত যে অনুভূতি সৃষ্টি হয়েছে নীরাকে উপলব্ধ করে, সেটা বড়ই ভীষণ বস্তু বলে ঠাহর হচ্ছে ওর কাছে। সেই চোখে নিজের জন্য ন্যানো সেকেন্ডের মুগ্ধতাটুকুও যেন আপাতত সাইমনের কাছে মাউন্ট এভারেস্ট জয় করার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মাছ ধরা সেখানে নিতান্ত গণ্য। কেবল অতল চোখের এক ফোঁটা বিস্ময়াভীত তরল দৃষ্টি মুখ্য। নীরার কাছে বিষয়টা হার জিতের। একদা যার জন্য ওর ভেতরে আবেগের থই থই জোয়ার ছিল, সেখানে বহুদিন ধরেই ভাটার টান। আফনান যা কিছু ভালোবেসে করত, নীরা বোকার মতো সেই সবই রপ্ত করতে চাইতো মরিয়া হয়ে। কি ভেবেছিল সে একদিন লোকটাকে চমকে দেবে, মিষ্টি হেসে লাজুক সুরে বলবে, আর আফনান প্রগাঢ় প্রেমসিক্ত চোখে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বিস্মিত গলায় বলবে, আমি মনে মনে জীবন সঙ্গিনী হিসেবে যেমন ছবি এঁকেছিলাম তুমি ঠিক তেমন। এমন অরাধ্য জিনিস কেমন সাধনা ছাড়াই পেয়ে গেলাম। জীবনের বাকি পথটুকু চলার জন্য সঙ্গী হিসেবে আমি তোমাকেই চাই নীরা। এককালে লালিত স্বপ্নের কথাগুলো মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো নীরার। কি ভূতে ওকে তখন পেয়েছিল কে জানে। নিজেকে ভিন্ন ছাঁচে ফেলে নিজস্বতাকে বলি দিয়ে কাউকে পেতে চাইবার মতো গ্লানিকর আর কিছু হয় না কিচ্ছি। নিজের উপরেই গা ঘিনঘিনে অনুভূতি হলো নীরার। নিজেকেই সেধে নিজে অপমান করার মতো ক্লেদ পৃথিবীতে আর কিছুতেই নেই। কি অপরিসীম অপমান আর লজ্জায় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে লজ্জায় কি ভয়াবহ সংগ্রাম করে নিজের হৃদয়ের আগুনেই পুড়িয়ে ফেলতে হয়েছে, সে কথা অন্য কেউই জানে না। প্রথম দিকে একজনের চোখে পড়ার জন্যই নানা কিছু শেখার পাগলামি করেছিল। পরে সেসব আরও ভালো মতো শিখেছে, দক্ষতা অর্জন করেছে তা কেবল নিজের জন্য, নিজেকে সব ধরনের পরিস্থিতির জন্য সদা প্রস্তুত রাখার জন্য। আজ মনে হলো নিজের প্রস্তুতি পর্বে ছোটোখাটো একটা পরীক্ষা। অমন মুখ গুজে পড়াশুনো করছে, তাও নিজের জন্য। কোনো দিক কেউ যেন নীরাকে প্রত্যাখ্যান করবার মতো স্পর্ধা না দেখাতে পারে। উল্টে সেই সবাইকে প্রত্যাখ্যানের জ্বালা বুঝিয়ে দিতে চায়। মনে মনে খুব করে চাইতো একদিন আফনান ওর প্রতি এতটুকু অনুভূতি লালন করুক। সেটা কিন্তু পুরনো ভালোবাসার টানে নীরা চায়নি, চেয়েছিল অপমানের তীব্রতা ভেতরটা কেবল জানিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, কতটা দগ্ধে ছাই করে দেয় তা বুঝিয়ে দেবার জন্য। নীরার মনে হলো সে স্পষ্টভাবে আফনানকে পড়তে পেরেছে এবার। ওর প্রতিশোধ চরিতার্থ করার সময় আসন্ন। ওই অতি নিষ্ঠুর লোকটার মধ্যে যে সত্যিই কোনোদিন ওর জন্য কাঙ্ক্ষিত অনুভূতির দেখা মিলবে, এটা নীরা কোশমিন কালেও ভাবেনি। ক্ষীণ একটা স্বাদ ছিল কেবল, প্রতিশোধ নেবার স্বাদ। আর চোখে নীরা একবার সাইমনকে দেখলো। এই ছেলের যে ওর প্রতি সামান্য হলেও একটা অনুভূতি তৈরি হয়েছে, এটুকু সে বুঝতে পারছে। মুখে যতই বন্ধুত্ব বন্ধুত্ব বলুক, ভেতরে ভেতরে অন্য কিছুই এটা তার অগোচরে নয়। চকিতে মনে হলো সাইমন প্রতিশোধ চরিতার্থ করার মোক্ষম হাতিয়ার হতে পারে। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বোধ করলো। একবার আফনানের দিকে দৃষ্টি ফেরালো, সৌম্য চেহারা, চোখ একরা সরলতা। যখন হাসে মনে হয় যেন অতি কাছের কেউ, ভীষণ আপন আপন লাগে। অথচ নীরার হৃদয়ে জন্মানো প্রথম ভালোবাসার বীজ চারা গাছে রূপান্তরিত হতে না হতেই কি নির্দয়ভাবে সমস্ত উপড়ে ফেলেছিল। একটা ব্যাপারেই নীরা আফনানের কাছে কৃতজ্ঞ, সেটা হলো ওর সেই অপমানে ডুবে যাবার গল্পটা সে নিলয় ভাইয়াকে জানায়নি। তাহলে সে কাউকে মুখ দেখাতে পারতো না। কার ছিপ যে বেচারা মাছ পছন্দ করবে সে নিয়ে চিন্তায় আছি। সাইমন ঠাট্টার ছলে বলল কথাটা। নীরা আরেকবার ভেবে দেখল। এরপর সাইমনকে নিয়ে করা পরিকল্পনা নাকচ করে দিল। জীবনটা কারোর মস্তিষ্ক প্রসূত ফিকশন নয়। এমন একজনকে যে সে এসবের মধ্যে কিছুতেই টেনে আনতে চায় না, যার আগে থেকেই ওর প্রতি মোহ রয়েছে।
যদি সাইমন এটাকে কোন ইঙ্গিত ভেবে বসে মিথ্যে দুনিয়া গড়ে নেয় মনে মনে, না, সে এটা করতে পারে না। জীবনটা নীরার, প্রতিশোধ স্পৃহাটুকু ওর একান্ত নিজস্ব। তাছাড়া নীরা অন্যের সাহায্য প্রত্যাশী নয় কখনো। সে নিজের সুপ্ত বাসনা ঠিকই চরিতার্থ করবে, তবে নিজের মতো করে। আফনানের কাছে খেলার ফলাফলটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নীরার কাছে হারতে ওর খারাপ লাগবে না কখনো, তবে নীরার উপস্থিতিতে সাইমনের কাছে হারবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই ছাড় দেবার মনোভাব ওর মনে এই মুহূর্তে নেই। সাইমনের মতো সোনার চামচ মুখে নিয়ে ওর জন্ম হয়নি। সেই ছেলেবেলা থেকে ওকে জীবনের পথ চলতে হয়েছে সংগ্রাম করে। বাবা সম্পর্কের একজন লোকের কল্যাণে ব্রোকেন ফ্যামিলি শব্দটা ওর ভাগ্যের সাথে জুড়ে গিয়েছিল। মায়ের জীবনযুদ্ধ সে নিজের চোখে অবলোকন করেছে। স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে প্রায় রাস্তায় নেমে আসতে হয়েছিল ওদের। মা নিজের আত্মসম্মান বোধকে প্রাধান্য দিয়েছেন চিরকাল। যার কাছ থেকে নির্ভরতা পাবার কথা, তার কাছ থেকে যদি অসম্মান আর অবিশ্বাসের ঝুড়ি মেলে, তবে একলা থাকাই শ্রেয়। এই বোধটুকু তার মা ওদের দুই ভাই বোনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তাই ভাইদের সাহায্যও হাত পেতে নেননি কোনোদিন। মা নিজের জমানো টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনেছিলেন, সেটা চালিয়েছেন বহু বছর। অবশ্য ছেলে মেয়ের পড়াশোনার খরচ ওদের বাবা মাসোহারা হিসেবে দুই ভাই বোনে পেয়ে যেত। এতে কোনোদিন তিনি বাধা দেননি, এটা ওদের প্রাপ্য বলেই মেনে নিয়েছিলেন। তবে তিনি একটা কানা করিয়েও নেননি কোনোদিন, এমনকি নিজের অসুখের চিকিৎসার জন্যেও নয়। তখন আফনান সদ্য অনার্সে ভর্তি হয়েছে, টিউশনির টাকা কখনো জমেনি। ছেলেবেলায় ওর খুব ইচ্ছে হতো গিটার শিখতে, কিন্তু সেটাও বিসর্জন দিয়েছিল। ক্রিকেট খেলতে ভালোবাসত, কিন্তু সেদিকেও সময় দেবার ফুসরত হয়নি। মা নিষেধ করলেও এসএসসির পর থেকেই টিউশনি করতে শুরু করে। তবে বন্ধুদের সাথে সময়টা দারুণ কাটত। মা, বোন আর বন্ধু, ওইটুকুই ওর স্বস্তির জায়গা। শিকারে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরোঘুরি, এসব হয়েছে বন্ধুদের সুবাদে। মেধাবী আর সুদর্শন হবার সুবাদে কিছু মেয়ে ওর আশেপাশে এসেছে ঠিকই, কিন্তু আফনান এতটা একটা দূরত্ব রেখেছে সব সময়। হয়তো নীরার ওই আকুতি ভরা টলটলে চোখের জন্যই একটা ঈষৎ অপরাধবোধের ভার সিন্দাবাদের ভূতের মতো চেপেছিল কাঁধে। এবার আসার পর, এত বছর পর নীরাকে সামনে থেকে দেখার পর মনে হচ্ছে সেটা নিছক অপরাধবোধ ছিল না, খানিকটা টান ছিল তাতে। আবার এক্সট্রা প্রিভিলেজ প্রাপ্ত সাইমনের উদ্দেশ্য জেনে বুঝলো ভালোবাসার একটা আগ্নেয়গিরি ওর হৃদয়ের গহীন প্রকোষ্ঠে সুপ্ত ছিল। সেখান থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ওর সমস্ত হৃদয়ে মননে। নিজের এহেন ভাবনায় নিজেই চমকে গেল আফনান। কবে থেকে সে এমন ঠুনকো মনের হয়ে গেল? সাইমনের এখানে কি দোষ? এমন হিংসুটে সে কোনোদিন ছিল না। ভালোবাসা হারাবার ভয় কি সহজাত বোধশক্তি লুপ্ত করে দেয়? তবুও কেন ছেলেটার ভাগ্যকে ঈর্ষা হচ্ছে? অসহনীয় যন্ত্রণা আফনানকে যে কি ভীষণ দগ্ধে মারছে তা কেউ জানে না। কার টোপ মাছ গিলবে এটা নিতান্তই ভাগ্যের ওপর। এভাবে প্রতিযোগিতায় নামটা কি ছেলে মানুষই নয়? আফনান এবার ম্রিয়মান গলায় কথাটা বলতেই নীরা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু থেমে যেতে হলো। ইলার ওদের ছোট চাচার বছর 10-এর ছেলে ইমতু এসে বলল, তোমরা এখানে? ওদিকে লোকজন এসে পড়েছে। বড় চাচা তোমাকে খুঁজছে নিরাপু, চশমা খুঁজে পাচ্ছে না, চলো চলো। সাইমন বলল, তাহলে বরং আজ ইটি টানা যাক, পরে কোনোদিন আবার একসাথে হলে নিষ্পত্তি হবে না হয়। নীরা খেলার সমাপ্তি ঘোষণা করে উঠে দাঁড়াচ্ছিল, তখনই আফনানের ছিপে মাছ উঠল। সে উল্লাসিত গলায় বলল, আমি জিতে গেছি নীরা। নীরা ততক্ষণে ছিপ রেখে দিয়ে দাঁড়িয়েছে। চলে যেতে উদ্যত হতে গিয়ে ঘাড় ঘুরিয়ে আফনানের চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলল, আফনান ভাই, খেলার সমাপ্তি ঘোষণার পরে আর হার জিতের প্রশ্ন থাকে না। সব কিছু একটা সময় থাকে। সময় চলে গেলে জিতে যাওয়াও মূল্যহীন। এইটুকু বুঝতে না পারলে চলে? চিরকাল এমন টিউবলাইটে থেকে গেলেন? কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বাকিরা ওর পিছু নিয়ে চলে গেল। খেলার সাঙ্গ হলে ফলাফলের কি কাজ কি? মূল্যহীন এক জয় নিয়ে সে সেভাবেই বসে রইল পুকুর পাড়ে। নিজেকেও কেমন মূল্যহীন বলে মনে হলো। নীরার ইঙ্গিতপূর্ণ কথার তাৎপর্য সে উপলব্ধি করেছে। ওকে যে নীরা পড়ে ফেলেছে এটা ভাবতেই কেমন অস্বস্তি হলো। নীরা ওকে এই মাত্র এটাই বলতে চাইলো, সময় যা ফিরিয়ে দিয়েছিলে এখন আর তা চাইবার কোনো অধিকার আফনানের নেই।
চাইলেও তার ছিটে ফোটা মূল্য নেই কারোর কাছে, জগতের কাছে, নীরার কাছে। আফনান ছেলেবেলা থেকেই শক্ত মনের মানুষ, তবুও আজ কেন যে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। পুকুর পাড়ে প্রায় উত্তাপহীন রোদ, ওই দূরের পাখিরা, আকাশ, তাতে ভেসে বেড়ানো মেঘের ভেলা, সূর্যটা, এমনকি ওর কাছে পানিটাও ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। এখান থেকে যদি ভোরবেলা চলে যায়, আবার কবে নীরার সাথে দেখা হবে সে জানে না। এর মধ্যেই নীরা যদি সাইমনকে বেছে নেয়, এ ওর কিছুতেই সইবে না। একবার একটা চেষ্টা কি করবে? অসম্ভবপর শেষ চেষ্টা। মাঝ সমুদ্রের হাল ভাঙা নাবিক মনে হলো নিজেকে। রোকেয়ার সাথে সাইমনের কথা হয়েছে, ছেলেটাকে তার বেশ মনে ধরেছে। নীরা যেমন চাপা স্বভাবের মেয়ে, সাইমন আবার ঠিক ততটাই খোলা মনের। কথা বলে ভীষণ বিনয়ী মনে হয়েছে, সাথে ভদ্রতা বোধ ঠনটনে। মীরাকে যেন খুব ভালো মতো বুঝতে পারে, এমন ছেলেই তিনি তার আত্মর্যার জন্য চাইতেন। সাথে বাড়তি প্রাপ্তি, ছেলেটা বোধ বুদ্ধি সম্পন্ন, দেখতেও ভালো, ভালো পেশা। বকুল সব সময় খেয়াল রাখতে পারবে। সব মিলিয়ে রোকেয়ার মনে হয়েছে সাইমনই তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। হাতছাড়া করা ঠিক হবে না। বকুলকে ডেকে তিনি নিজের সম্মতি জানিয়েও দিলেন। বললেন, তোমার ভাইয়ের সাথে একটু কথা বলি। আমার তো পছন্দ হয়েছে সাইমনকে। ভাই জানেরাও ঠিক পছন্দ হবে ভাবি। রোকেয়ার একটা চাপা কষ্টবোধ আছে নিলয়ের বিয়ে নিয়ে। ছেলের প্রতি এক ধরনের অন্ধ মমত্ববোধ তার হৃদয়ে আছে, নীরার জন্যেও আছে। তবুও প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন নিলয়কে দিয়ে, কি বলেই কি না কোথাও গিয়ে যেন তিনি পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছেন। সেই ছেলের বিয়ে তিনি নিজে পছন্দ করে পাত্রী বাছাই করে এরপর দেবেন বলে ভেবেছিলেন। কিন্তু নিলয় সেই অল্প বয়সে আনিকাকে পছন্দ করল। তার জন্য মরমর অবস্থা। পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি বিষয়টা মেনে নিয়েছেন, বিয়েটা যেন হয় তার ব্যবস্থাও করেছেন। তবুও চাপা একটা সূক্ষ্ম যন্ত্রণা তার ভেতরে বিদ্যমান। মীরার পাছে কারোর সাথে মন দেওয়া নেওয়া সেরে ফেললে এটা তিনি চান না। কন্যার বিয়েটা তিনি নিজের মনের মতো করে দিতে চান। তবে মেয়েটা এত জেদি আর ঠান্ডা স্বভাবের চেয়ে তিনি মাঝে মধ্যে কিঞ্চিত সমীহ করে কথা বলেন। বুঝতে পারেন না ঠিকঠাক, কোনো বাড়তি আবদার নেই, গলা উঁচিয়ে কথা বলে না। তবুও যেন বিয়ের কথাটা বলাটা তার কাছে কঠিন মনে হয়। কারণ এর আগে একবার কথা উঠতে মেয়ে 4 মাস বাসায় আসা বন্ধ করে দিয়েছিল। নিলয় আর ওর বাবার সাথে আবার খুব সহজ। ওদের দুজনের সাথে আলাপ করে নীরাকে রাজি করাবেন বলে ভেবে নিলেন। ভোর হতেই আফনান ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটছে চারপাশে। গেটের কাছে এসে একবার বাড়িটার দিকে ঘুরে তাকালো সে। ঠিক তখনই চোখাচোখি হলো নীরার সাথে। আফনানের মনে হলো মেয়েটা যেন ওরই পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছে। রাতে একবার ওর সাথে কথা বলবে বলে ইরাকে জানিয়েছিল ইচ্ছের কথাটা, কিন্তু নীরা এলো না। শরীর খারাপের অজুহাতে আসেনি, তাই কথা বলা সম্ভবপর হয়ে ওঠেনি। তবে একবার দেখেছে সাইমন আর শাফিনের সাথে কথা বলতে বাগানে। শাফিন ওর কিছু একটা দেখাচ্ছিল। নীরা স্মিত হাসছিল আর সাইমনের চোখে ছিল একরাশ মুগ্ধতা। আফনান ছাদ থেকে সেদিকেই তাকিয়েছিল নির্নিমেষ। এরপর শাফিন যখন ভেতরে চলে গেল তখনও দুজন আরও কিছুক্ষণ কথা বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আফনানের তখন চিৎকার করে জীবনানন্দ আওড়ানোর ইচ্ছে হচ্ছিল। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূরে থেকে আরো দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে আকাশে আড়ালে, আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। ওর সে নিঃশব্দ চিৎকার নীরার কান অবধি যায় না। বুকের গহীন প্রকোষ্ঠ থেকে উচ্চারিত ওর অভিমান ভরা আকুতি আবারও সেই চোরা কুঠুরিতেই বন্দী হয়ে যায়। তবে তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল রাতেই অন্তত একবার স্বার্থপর হবে, একটাবার নীরাকে নিজের হৃদয়ের কথাটা বলবে। কিন্তু ওর সাথে কথা বলার জন্য কোনো অবসর মেয়েটার হলোই না। এখন যখন সূর্য আড়াল ছেড়ে বেরিয়ে এসছে, পৃথিবীতে একটু একটু করে আলো ছড়াচ্ছে, আফনানের ভেতরটায় তখন সূর্য নেই, ঘুটঘুটে কৃষ্ণপক্ষ রাত সেখানে। বাড়ির সকলের ঘুম ভাঙিয়ে আফনানের নীরাকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, নীরা, আমার সাথে দেখা করে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে? আমাকে ছাড়া তুই আর কাউকে ভালোবাসতে পারবি কোনোদিন?
কিন্তু সেও হয় না, কারণ নীরা ততক্ষণে ভেতরে চলে গেছে। ভালোবাসার যন্ত্রণার মতো দুর্বিষহ যন্ত্রণা বোধ হয় আর পৃথিবীতে নেই। আফনান বিড়বিড় করে বলল, এই বুঝি ভালো হলো। পৃথিবীর সব নাকি ফিরে ফিরে আসে, আমারও ফিরে এলো। তোকে যে কষ্ট এককালে দিয়েছিলাম তা সুদ সমেত ফেরত এলো। বারান্দায় দাঁড়ানো মানবীর ছবিটা বারবার আফনানের হৃদয়পটে ভেসে উঠতে লাগলো। সে জানে ওর জন্যই নীরা দাঁড়িয়েছিল, ওকে দূর থেকে অগোচরে বিদায় জানাবার জন্য। সে রাতে একটা চিঠি লিখে নীরাকে ইরাকে দিয়ে এসেছে গন্তব্যে পৌঁছে দেবার জন্য। চিঠিটা কি সে খুলে দেখবে নাকি ঠাঁই হবে ডাস্টবিনে? রাস্তায় হাঁটতে হাঁটতে আজও একটা কবিতা মাথায় হুট করে উকি দিয়ে গেল। কাছে যাওয়া বড্ড বেশি হবে, এইখানেই দাঁড়িয়ে থাকা ভালো। তোমার ঘরে থমকে আছে দুপুর, বারান্দাতে বিকেল পড়ে এলো। কাছে যাওয়া আসলেও কি বেশি হয়ে যেত? আফনানের মনে হলো সে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে এইমাত্র প্যাভিলিয়নে ফিরে এলো। নিদারুণ হার হলো ওর। প্রতিদ্বন্দ্বী সাইমন তখনও ক্রিজে আছে অপরাজিত। বিজয় না ছিনিয়ে সে থামবে না। বড্ড ব্যর্থ মনে হলো নিজেকে আফনানের। জীবনের এই খেলায় সে নিদারুণভাবে হেরে গেল আজ। নীরা, তোকে আমার একটাই কথা বলার ছিল, খুবই ছোট্ট একটা কথা, কিন্তু তাতেই পুরো আমিটাই আটকে আছি। না বুঝেই তোর ফেলা ছিপের বড়শি গলায় বেঁধে গিয়েছে। কথাটা না বলা পর্যন্ত আমার মুক্তি নেই। আমি জানি তুই ইচ্ছে করেই আমাকে এড়িয়ে গেলি। এতে যদি তুই সুখে থাকিস তবে আমি সেই ছোট্ট অথচ অপরিহার্য কথাটা বলবো না। যা গোপনে আছে তা অনন্ত পরেই থাকুক না হয়। তবে আমাকে এড়িয়ে যেতে গিয়ে যদি তোরও বুকে টনটনে ব্যথা হয়, একবার শুধু আমায় জানাস। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি ছুটে চলে আসবো তোর কাছেই। না বললেও তুই বুঝতে পেরেছিস। জানি তোর উত্তরটাও জানি হয়তো, তবুও বুকে আশার হিমালয়ে জমিয়ে রাখলাম। গতকাল তোকে নিয়ে ভীষণ মিষ্টি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন বাস্তব সব জায়গায় তোর অবাধ বিচরণ ইদানিং। তুই যদি পিছু না ডাকিস কখনো, তবে সেই স্বপ্নটুকু অনন্ত আমার সাথেই থাকবে। সেটা তুই হাজার চেষ্টা করলেও আমার থেকে কেড়ে নিতে পারবি না। ওটুকু অনধিকার চর্চার দোষ আমি মাথা পেতে নিলাম। যা ইচ্ছে সাজা দিস। জানি ভালো থাকবি। এলেবেলে বকবক শুনে বিরক্ত হলে চিঠিটা আগুনে পুড়িয়ে ছাইগুলো শূন্যে উড়িয়ে দিস। ইতি পেয়েও হারিয়ে ফেলা হতভাগ্য আফনান। নীরা ঘরের দরজার ছিটকিনি লাগিয়ে বিছানায় বসে চিঠিটা অত্যন্ত মন দিয়ে পড়ল। পরপর 3 বার, যেন পুরো চিঠিটা আত্মস্থ করে নিল সর্বান্তরে করণে। এরপর ফ্যানটা বন্ধ করলো, জানালা ভালো করে এঁটে নিল। কয়েল ধরাবার জন্য একটা দিশলাই ছিল ওর কাছে। একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখলো। চিঠিটা চোখের সামনে মেলে ধরে আরেকবার সাদা কাগজের কালো অক্ষরগুলো চোখ বুলিয়ে নিল। তারপর জ্বলন্ত মোমবাতির শিখায় আফনানের দেওয়া প্রথম চিঠিটার একটা প্রান্ত সেধিয়ে দিল। টুপ করে আগুন ধরে গেল সেখানটায়। ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল পুরো চিঠিটাই। নীরার হৃদয়ে ছাই চাপা অগ্নিকুণ্ড যেন লেলিহান দাবানল হয়ে আফনানকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছিল। কেমন পৈশাচিক এক আনন্দ হচ্ছিল নীরার, কেমন বিষাদ মোড়ানোর সুখ ওকে তৃপ্তি দিচ্ছিল। জ্বলন্ত চোখে সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সেই সুখ। ভেবেছিল এবার ওর প্রতিশোধ চরিতার্থ হলো, ষোলকলা পূর্ণ হলো বুঝি। কিন্তু ভালোবাসার ঘৃণার প্রতিশোধ যেন একটা শাখের করাত। ওই প্রান্তে পুড়িয়ে যে সুখ, তাতে এই প্রান্তও যে জ্বলে খাক হয়ে যায় তা নীরার জানাই ছিল না আজকের আগে। যে মুহূর্তে চিঠিটা ভস্মীভূত হলো, সেই মুহূর্তে ছাইগুলোকে মনে হচ্ছিল নিজের ভালোবাসাকে আপন হাতে দাহ করল সে। আচমকা বুক জুড়ে নীল নীল ব্যথার টনটনে এক অনুভূতি ওকে গ্রাস করলো। ছাই উড়িয়ে দিতে পারল না। ডুকরে কেঁদে উঠল নীরা। তবে সে পিছু ডাকবে না, কিছুতেই না, কখনোই না। ওর মানসপটে হানা দিল দুঃস্বপ্নের শুরুর দিনটা, যখন ওর মনে জোয়ার তুলেছিল আফনান, যার জন্য বোকার মতো ভেসে যেতে চেয়েছিল নীরা। নিলয়ের বন্ধুদের যখন এই বাড়িতে আনাগোনা শুরু হয়, তখন আদ্যপ্রান্ত এক কিশোরী মেয়ে নীরা। এই বাড়ির ছেলেরা বাদে অন্য কোনো ছেলেদের সাথে সংস্রব ছিল না। পড়তো গার্লস স্কুলে। ওই বয়সের স্বভাবতই নীরার বন্ধুদের মধ্যে প্রেম নিয়ে নানা রকম ফ্যান্টাসির জন্ম হচ্ছিল।
কয়েকজন তো বয়েজ স্কুলের ছেলেদের সাথে চুটিয়ে প্রেমও করছিল। ওরও তখন প্রবল ঝোঁক মাথায় চেপে বসেছিল, কিন্তু রাস্তাঘাটে যারা কখনো সখনো এগিয়ে এসে কথা বলতে চায় নিজের বয়ফ্রেন্ড হিসেবে, তাদেরকে সে ভাবতে পারত না। সেবার নাইমের প্রথম সাময়িক পরীক্ষার পর কিছুদিন বন্ধ ছিল স্কুল। ওদের দোতলার বারান্দা থেকে বাইরের ঘরটা স্পষ্ট দেখা যেত। ছাদ থেকে পুরোপুরি দৃষ্টিসীমায় পুকুর পাড়। 4-5 জন অপরিচিত মানুষ আসতো নিলয়ের সাথে, ইচ্ছে মতো শিকারে যেত। রাতে বাড়ির ওই ঘরটায় ছোট্ট খোলা ছাদে তুমুল আড্ডা চলতো। গিটার বাজিয়ে সমবেত স্বরে গান হতো। ঝালমুড়ি ছিল সেই আড্ডার অনুষঙ্গ। তখনই নীরার আটকে ছিল একটা ছেলেকে দেখে। হালকা নীল আর খয়েরি রঙে দুটো শার্ট পরতো সবসময়, কিছুটা কুচকানো থাকায় ইস্ত্রি না করার কারণে। তবুও নীরার মনে হতো এই রংটা বোধহয় সেই ছেলেটার জন্যই তৈরি হয়েছিল। পুকুর পাড়ে আড্ডাতেই কেবল ছেলেটা খানিকটা নিষ্প্রভ ছিল, এক মনে ছিপ ফেলে অপেক্ষা করত। সৌম্য চেহারায় কি যেন একটা চৌম্বকীয় শক্তি ছিল, যা প্রবলভাবে আকৃষ্ট করত ওকে। নিলয়ের কাছ থেকে জেনেছিল ছেলেটার নাম আফনান। নীরার বাবা সব সময় বলতেন, আমি জানি আমার ছেলেমেয়েরা ভুল করবে না, এতটুকু বিশ্বাস আমার তাদের প্রতি আছে। তাই তেমন বিধিনিষেধ ছিল না কোনো কিছুতেই। নিলয়ের সাথে গিয়ে সে পরিচিত হয়ে এসেছিল তার বন্ধু দলের সঙ্গে। ওরাও প্রত্যেকে ভীষণ বন্ধুসুলভ ছিল যে নীরাও খুব সহজেই ওদের বন্ধু হয়ে গিয়েছিল। পরের বার 9-এর বার্ষিক পরীক্ষার পরে যখন তারা আবার এসেছিল, নীরা আফনানকে চেপে ধরে সে বড়শি দিয়ে মাছ ধরতে শিখবে। প্রথমে গাইগু করলেও পরে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যায়। প্রথম দিকে সে কেবল আফনানকেই দেখত। ঘামে ভেজা মুখটা যত্ন করে ওড়না দিয়ে মুছে দেবার লোভ হতো ভীষণ। মনে হতো তারপর আফনান প্রশ্রয় সুরে হয়তো বলবে, এটা কি হলো? নীরা ভুবন মোহিনী হেসে বলতো, তুমি আমাকে মাছ ধরা শেখাচ্ছ, এটা তার পারিশ্রমিক। এত কষ্টের এই যৎ সামান্য পারিশ্রমিক? বারে আমার ভালোবাসাটা বুঝি ঠুনকো। অভিমানী গলায় বলে দূরে গিয়ে বসে থাকবে, আর আফনান তখন ওর অভিমান ভাঙাবে। কিন্তু কিছুই বলা হয় না। আফনানের ঘরমাক্ত মুখ দক্ষিণা বাতাসে শুকিয়ে যায়, পাছে ধরা পড়ে যায়। সেই ভয় নিজেকে গুটিয়ে নিতে চায় নীরা। ওর মনে এরকম নানা দৃশ্যপটে জল্পনার আঁকিবুকি চলতে থাকে। বেলা শেষে খেলা ভাঙার মতো নিলয়ের বন্ধুরা যার যার নিজস্ব গন্তব্যে ফিরে যায়। নীরার জন্য তখন সময়টা অসহনীয় প্রতীক্ষার। এমনিতেই যখন হুটহাট তার আসতো, তখন ওর সাথে কারো দেখা হতো না। সে আবারও 6-7 মাস পর নতুন করে নতুন আয়োজনে তারা হাজির হতো। নিলয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেল, আফনানও। তখন নীরার সামনে এসএসসি পরীক্ষা নিয়ে ভীষণ ব্যস্ততা। তবুও সে আফনানের সাথে কথা বলতে গেল। নিলয় যেমন কাঙ্ক্ষিত জায়গায় চান্স পেয়ে ভীষণ উচ্ছ্বসিত, তেমনটা যেন আফনানের মধ্যে তখন ছিল না একেবারেই। অন্যবারের চেয়ে ভীষণ মৃন্ময় মান মনে হচ্ছিল। কি হলো মানুষটার? কয়েকবার প্রশ্ন করে উত্তর মিলল না। পরে নিলয়ের কাছে শুনল আফনানের মায়ের কি যেন অসুখ করেছে, চিকিৎসা ব্যয়বহুল। ওদের পারিবারিক অবস্থার কথা শুনে সেদিন ছেলেটার জন্য এত কষ্ট হয়েছিল যে সেদিন পড়তে বসে অনেকক্ষণ কেঁদেছিল নীরা। মইদুল পর্যন্ত এসে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে তোর মা? কেউ বকেছে? কেউ কিছু বলেছে? নীরা তবুও আকুল হয়ে বইয়ের মধ্যে মাথা গুজে কেঁদেছে। বাবাকে বলেছে, কিছু হয়নি বাবা, আমার খুব কান্না পাচ্ছে, কেন জানি না। মইদুল সেদিন বেশ কিছুক্ষণ মেয়ের পাশের চেয়ারে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। নীরা কিছু করতে ইচ্ছে করেছিল আফনানের জন্য। নামাজে দোয়া করেছে তার মায়ের সুস্থতার জন্য। হাস্যোজ্জ্বল ছেলেটার মুখ অমন ম্লান হলো বলেই বুঝি ভালোবাসা হু হু করে বাড়ল। নীরা সেই কৌশলকে বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করল। ওই হাসি মুখ সে সারা জীবন দেখতে চায়। ঘুম ভেঙে প্রতিনিয়ত ওই সৌম্য মুখটা চোখের সামনে চায়। নীরার গত জন্মদিনে ছোট চাচা একটা সোনার চেন উপহার দিয়েছিলেন। সেটা খুলে নিয়ে এসে গিয়েছিল হাসপাতালে, কিন্তু ততক্ষণে নিলয় বাবাকে বলে টাকার বন্দোবস্ত করে দিয়েছিল। তখনই যেন নীরা ভীষণভাবে চাইল আফনানকে। নিলয়ের বন্ধুদের নতুন নতুন প্রেমের গল্প শুনে মনে হলো আফনান নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করে বসে থাকবে না। যা বলার তা দ্রুত বলতে হবে, নইলে যদি হারিয়ে যায়। তাতেই সে ডুবল। সেই দিনের কথাটা নীরা আজও আর মনে করতে চাইল না। তবুও মন তো প্রবোধ মানে না। চিঠির ছাই ওর হাতে লেগে আছে এখনো। থাকুক, আফনানুকে বয়স নিয়েই
জ্ঞান বিতরণ করেছিল। নীরার বয়স হয়তো বেড়েছে, কিন্তু বয়সের ব্যবধান তো মেটেনি। যখন সে নিজের সর্বস্ব দিয়ে আফনানকে চেয়েছিল তখন সে আসেনি। এখন চাইলেই ওকে ধরে ফেলা যাবে, এটা যদি ভেবে থাকে তবে সে ভুল। নীরা মোটেও সহজলভ্য কিছু নয়। মা ফোন করেছিল, আমাকে যেতে বলছে একেবারে। ওষুধ খেয়ে বিতৃষ্ণ কল মুখে বলল শায়লা, তবে মুখে হাসি। তুমি কি বলো? শায়লার কথায় রবিন প্রশ্ন করল। মা বলল মেয়েদের প্রথমবার প্রেগনেন্সির সময় মায়ের কাছে থাকতে হয়। সেটা তো যত্নের জন্য। এখানেই তোমার যত্ন হচ্ছে না ঠিকঠাক? হচ্ছে, কিন্তু তুমি তোমার কাজকর্ম ব্যবসা ফেলে সারাদিন বাসায় বসে থাকো, আমার খারাপ লাগে। রবিনের ব্যবসায় বড়সড় একটা ঝামেলা চলছে, এটাই অবস্থায় স্ত্রীকে বলে চিন্তায় ফেলতে চায় না, তাই সে বলল। কেন? আমি পাশে থাকলে তোমার ভালো লাগে না, চাও না? গর্বিত একটা ভঙ্গি শায়লার মুখাবে ফুটে উঠল। নিজের সৌভাগ্যকেও মাঝে মধ্যে ঈর্ষা হয়। আমি কি করে তোমায় পেলাম বলো তো? তাহলে? আমিও তোমাকে নিয়ে অনেক ভাবি, বুঝলে, তোমার জন্যই। আফনানের কি খবর বলো তো? প্রসঙ্গ পরিবর্তন করে শ্যালকের কথা জিজ্ঞেস করলো রবিন। নিজের স্ত্রীকে তো চেনে সে, নইলে দেখা যাবে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করতে শুরু করবে। শায়লা সহসা মনে পড়েছে এমনভাবে বলল। ওর কথাই বলো না, আমি ভীষণ রাগ করেছি এবার। সে এসে আমাকে দেখে গেল, এরপর বন্ধুর বিয়েতে গেছে। মা বলল আজ নাকি ফিরবে। রবিনের 3টা শোরুম আছে স্থানীয় শপিং কমপ্লেক্সে। বছর 2 হয় এই এলাকায় এসেছে ওরা। এতদিন কোনো ঝামেলা না হলেও গত কয়েকদিন ধরে হুমকি ধামকি আসছে চাঁদার জন্য। সে দিতে রাজি নয়। এলাকার প্রভাবশালী লোকের চেলাপেলা এটা নিয়ে ঝামেলা করছে। রবিনের কাছে নিজের শতটাটুকু আগে। সে সৎভাবে ব্যবসা থেকে উপার্জন করছে, কেন শুধু শুধু অন্যকে তার ভাগ দেবে? জিডি করেও লাভ হয়নি। ক্ষমতার কাছে কখনো কখনো সত্যটা বড্ড অসহায় হয়ে যায়। তবে সে চায় মীমাংসা হোক, কিন্তু এভাবে আপোষ করতে চায় না।